বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, আমাদের আজকে হচ্ছে 13ই মে 2025। আমাদের বার কাউন্সিল লিখিত ব্যাচ 2025-এর পঞ্চম ক্লাস এবং দেওয়ানি কার্যবিধির পঞ্চম ক্লাস। গতদিন আমরা সর্বশেষ যে প্রশ্নটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে সেট অফ কি, সেট অফের ওজোর কখন তোলা যায়, সেট অফের দাবির ক্ষেত্রে যদি বাদী তার মামলা প্রমাণ করতে না পারে তাহলে বিবাদীর কি কোনো বিবাদীর কোনো ক্ষতি হবে কিনা, তারপরে সেট অফের প্রকারভেদ, তারপরে সেট অফ রিলেটেড যে মোটামুটি যে সমস্যামূলক প্রশ্ন, এগুলো আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা এখানে আমাদের 13 নম্বর প্রশ্ন আছে। দেখেন, একটা প্রশ্ন যে অ্যাডজর্নমেন্ট ইজ নট এ ম্যাটার ম্যাটার অফ কোর্স হবে। অফটা বাদ গেছে। অ্যাডজর্নমেন্ট ইজ নট এ ম্যাটার অফ কোর্স ইভেন হোয়েন বোথ পার্টিজ ওয়ান্ট ইট। মানে মুলতবি একটি কাঙ্ক্ষিত বিষয় নয়, এমনকি উভয় পক্ষ চাইলেও। মানে আপনি মুলতবি বাদীও চাইতেছে বিবাদীও চাইতেছে, বাট আইনে যদি বিধান না থাকে, আইনে বিধান নাই কিন্তু উভয় পক্ষই চাইতেছে, কাজ হবে না, আদালত দিবে না। কারণ আদালত যদি আইনে যেটা আছে এটার বাইরে যদি উনি দেয়, মামলা দুই পক্ষই চাইতেছে এটার বাইরে যদি দেয়, তাহলে এটা আইনের ব্যত্যয় ঘটবে, আইনের লঙ্ঘন ঘটবে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই ফৌজদারি মামলা থেকে। ধরেন, আমরা জানি ফৌজদারি কার্যবিধিতে কোনো মামলা আপোষযোগ্য নাকি আপোষ অযোগ্য এটা জানা যায় দ্বিতীয় তফসিলের ষষ্ঠ কলাম থেকে। মনে আছে কি না? আর আছে 345 ধারা। তা এখানে সাধারণত যে যে সকল অপরাধ একেবারে অনেক গুরুতর প্রকৃতির অপরাধ, ওই অপরাধগুলো কিন্তু আপোষ করা যায় না। টেকনিক্যালি কোর্ট কাছারিতে আপোষ করে, যে ওই যে সাক্ষীরা কাঠগড়ায় উঠে বলে যে আমি কিছু দেখি নাই, আমি কিছু জানি না। বাট ওপেনে কিন্তু আপোষ করা যায় না। ধরেন হত্যা মামলা কি আপোষযোগ্য না আপোষযোগ্য না? এখন উভয় পক্ষ চাইতেছে আপোষ করব। এখন কোর্টে যায় যদি জানায় যে রোনার আমার ছেলের হত্যা করছে, আমিই রাজি, আপোষ করবো, আমার কোনো সমস্যা নাই। বলেন তো, কোর্ট এই জায়গা তো আইন আপোষযোগ্য না, আপোষ করবে কিনা? আপোষ যদি করে তাহলে এটা আইনের কি হবে? ব্যত্যয় ঘটবে, আইনের লঙ্ঘন হবে। তার মানে সে আইন বিরোধী কাজ সে করেছে। বুঝেন কিনা? ঠিক একইভাবে এখানে জানতে চাইছে যে মামলা যে মুলতবি, আমরা যখন প্রিলিমিনারি পড়া পড়ছি যে মামলা মুলতবির একটা নির্দিষ্ট বাদী এই কয়বার পারে, বিবাদী এই কয়বার পারে, এর বেশি কিন্তু পারে না। খরচ ছাড়া এই কয়বার পারে, খরচ সহ এই কয়বার পারে। এর বেশি যখন আমার এই কয়বারের সুবিধা বাদী তার সর্বোচ্চ সীমা সুবিধা পাইছে, বিবাদীও তার সর্বোচ্চ সুবিধা পাইছে, এরপরে এসে দুই পক্ষ যদি বলে যে আমরা একমত, আপনি সময় দেন, কিন্তু আইনে সময় বাড়ানোর বিধান নাই, তাহলে আদালত কি বাড়াইতে পারবে? পারবে না। যদি বাড়ায় তাহলে সেটা আইনের লঙ্ঘন। বুঝতে পারছেন? তাহলে এখানে এই জিনিসটাই বলতেছে যে অ্যাডজর্নমেন্ট ইজ নট এ ম্যাটার অফ কোর্স ইভেন হোয়েন বোথ পার্টিজ ওয়ান্ট ইট। এখন এই বিষয়টা আমরা একটু 17 আদেশে চলে যাই। 17 আদেশের এক বিধিতে বলতেছে যে দেওয়ানি মামলায় যে সময়ের প্রার্থনা বাদী বা বিবাদী করে, এটা আছে 17 আদেশের এক বিধিতে। ফৌজদারি মামলায় আছে 344 ধারা, 344। তো 17 আদেশে বলছে যে সময়ের আবেদনকে দুইটা পর্যায়ে ভাগ করছে। আপনাদের মনে আছে কিনা আমি একটু বলি। আমরা এই জায়গা পড়বো, আগে যে কথা বলি কথাগুলো শোনেন, পরে আমরা লাইন বাই লাইন মিলাবো, সমস্যা নাই। সময়ের আবেদনকে দুইটা পর্যায়ে ভাগ করছে, একটা হলো চূড়ান্ত শুনানির পূর্বে, আর একটা হলো চূড়ান্ত শুনানি পর্যায়ে, বিফোর পারেমটরি হিয়ারিং আর এট দ্য স্টেজ অফ পারেমটরি হিয়ারিং। তো পারেমটরি হিয়ারিং মানে চূড়ান্ত শুনানির পূর্বে যেটা, সেখানে আপনাদের অবশ্যই মনে আছে যে খরচ ছাড়া যে কোনো পক্ষ 6 বার, খরচ ছাড়া যে কোনো পক্ষ কয়বার? 6 বার। আমরা প্রিলিমিনারিতে এই প্রশ্ন যে কতবার আসছে বহুবার পরীক্ষায় দিছি না, যে এই জায়গায় যে কোনো পক্ষ, প্রতিটি পক্ষ, কোন পক্ষ, এই তিনটা শব্দ দ্বারা বোঝানো হচ্ছে এক পক্ষ। যদি বলে যে কোনো পক্ষ, প্রতিটি পক্ষ, অথবা কোন পক্ষ, মানে কয়টা পক্ষ? একটা পক্ষ। তাহলে চূড়ান্ত শুনানির পূর্বে খরচ ছাড়া যে কোনো পক্ষে আদালত শুনানি মুলতবি করতে পারে কয়বার? 6 বার। মানে বাদী পক্ষে 6 বার, বিবাদী পক্ষে 6 বার। আর খরচ সহ 3 বার। এই জায়গায় বাদী পক্ষে 3 বার, বিবাদী পক্ষে 3 বার। তাহলে খরচ সহ এই জায়গায় সর্বোচ্চ খরচ হলো 1000, আর সর্বনিম্ন কত? 200। তাহলে আমি যদি এইভাবে বলি যে চূড়ান্ত শুনানির পূর্বে খরচ ছাড়া বাদী পক্ষে 6 বার, খরচ সহ বাদী পক্ষে 3 বার, মোট কয়বার? 9 বার, বাদী পক্ষে 9 বার। আর চূড়ান্ত শুনানির পূর্বে খরচ
সারা বিবাদী পক্ষে 6 বার, খরচ সহ বিবাদী পক্ষে কয়বার? 3 বার। কয়বার? 9 বার। তাহলে 6 আর 3 9। তাহলে আমি এভাবে বলতে পারি যে চূড়ান্ত শুনানির পূর্বে উভয় পক্ষের অনুকূলে খরচ সহ বা খরচ ছাড়া সব কিছু মিলাইয়া বাদী বিবাদী পক্ষে 9 9 কত? 18। বুঝেন কিনা? 18 বার যখন চূড়ান্ত শুনানির পূর্বে হয়ে গেছে, 19তম বার আইসা বাদী ও বিবাদী উভয় পক্ষই চাইতেছে আমাদের সময় দেন, আমি আমার কোনো আপত্তি নাই, বাদীর সময় দিলে আমার কোনো আপত্তি নাই, বা বাদী এসে বলতেছে বিবাদীর সময় দিলে তার কোনো আপত্তি নাই। তাহলে সেই ক্ষেত্রে বলেন তো আদালত সময় বাড়াবে কিনা? আদালত সময় বাড়াবে না। তো এক্ষেত্রে যদিও উভয় পক্ষ চাইতেছে, বাট তথাপি আদালত সময় বাড়াবে না, কারণ যদি বাড়ায় এটা আইনের কি হবে? লঙ্ঘন হবে। যার গরম লাগে ফ্যান চালাই নাই, চালাই নেন। দেখেন একইভাবে যখন আমরা চূড়ান্ত শুনানি পর্যায়ে যাই, চূড়ান্ত শুনানি পর্যায়ে, এই পর্যায়ে গিয়ে খরচ ছাড়া কিন্তু একবারও হয় না। মনে আছে কিনা আপনাদের? চূড়ান্ত শুনানি পর্যায়ে খরচ ছাড়া একবারও হয় না। আর খরচ সহ হয় কয়বার? 3 বার। খরচ সহ 3 বার, বাদী পক্ষে 3 বার, বিবাদী পক্ষে 3 বার। সর্বোচ্চ খরচ কত? 1000, সর্বনিম্ন কত? 200। তাহলে চূড়ান্ত শুনানি পর্যায়ে আমি বলতে পারি যে বাদী পক্ষে 3 বার, বিবাদী পক্ষে 3 বার, মোট কয়বার? 6 বার। তাহলে এই যে হলো 6 বার। আর পর্যায়ে চূড়ান্ত শুনানির পর্যায়ে হলো 6 বার উভয় পক্ষের অনুকূলে, আর চূড়ান্ত শুনানির পূর্বে হলো 18। তাহলে 18 আর 6 কত? 24 বার। এই 24 বার ব্যতীত আদালত উভয় পক্ষের আবেদনের প্রেক্ষিতে আরো একবারও যদি সময়ের আবেদন প্রার্থনা করে, তাহলে সেটা হবে ন্যায় বিচারের পরিপন্থী এবং আইনের লঙ্ঘন। বুঝতে পারছেন? এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন আসতেছে যে একটা মামলায় যদি 24 বারই সময় প্রার্থনা করা যায়, তাহলে একটা দেওয়ানি মামলা 50 60 বছর বা 30 40 বছর কিভাবে চলে? মনে প্রশ্ন আসে না যে সময়ের আবেদন তো এই কয়বারই করা যায়, তাহলে এত বছর ধরে একটা মামলা কেন চলে? কেন? ধন্যবাদ। পক্ষগণের আবেদনের ভিত্তিতে ওই 18 18 18 হলো 6, 24 বারই পারে। কিন্তু যখন আদালত স্বয়ং তো বহু সংখ্যক বার পারে, যে শুনানি আজকে তানভীরের PW1 প্রসিকিউশন উইটনেস 1 জবানবন্দি আজকে গ্রহণ করা টোটালি কমপ্লিট হয় নাই, তাহলে মুলতবি রাখলাম, আগামী অমুক তারিখে হবে। এটা তো আদালত নিজে করতেছে, পক্ষগণের আবেদনের ভিত্তিতে না। সো আদালত নিজে কতবার পারবে এটা তো কোথাও বলে নাই। বুঝছেন? আদালতের কাছে আমাদের দেওয়ানি মামলার ক্ষেত্রে জাস্ট একটা কথা বলা আছে 18 আদেশের 19 বিধিতে, যে চূড়ান্ত শুনানি শেষ করতে হবে 120 কার্য দিবসের মধ্যে। তবুও 120 কার্য দিবসের মধ্যে যদি শেষ করতে না পারে কি হবে তা কিন্তু দেওয়ানি কার্যবিধিতে কোথাও বলা নাই। তো আমার মনে রাখতে হবে যে উভয় পক্ষের আবেদনের প্রেক্ষিতে এই 24 বারই পারে, 24 বারের বেশি কিন্তু পারা যাবে না। তাহলে আমার এই প্রশ্নের উত্তর যে অ্যাডজর্নমেন্ট ইজ নট এ ম্যাটার অফ কোর্স ইভেন হোয়েন বোথ পার্টিজ ওয়ান্ট ইট, আমি আগে আলোচনা করব যে মুলতবি আবেদনটা কি, মুলতবি আবেদনটা দেওয়ানি মামলায় কখন করে, তারপরে দেওয়ানি মামলায় মুলতবির পর্যায়ে কয় ভাগে ভাগ করা যায়। একবার বলবো চূড়ান্ত শুনানির পূর্বে, আর একটা বলবো চূড়ান্ত শুনানির কি পর্যায়ে। তারপরে আমি চূড়ান্ত শুনানির পূর্বে কে কয়বার পারে, খরচ কত, এটা আলোচনা করব। চূড়ান্ত শুনানির পর্যায়ে কে কয়বার পারে এটা কি আলোচনা করব। তারপরে সবশেষে গিয়ে বলবো যে আলোচনার পরিশেষে বলা যায় যে আইনে বিধান আছে চূড়ান্ত শুনানির পূর্বে এতবার, পর্যায়ে এতবার, অর্থাৎ সর্বমোট এতবারই পারে। এতবার ছাড়া যদি উভয় পক্ষ একমত হয়ও, তবুও সেটা আদালত বাড়াইতে পারবে না। যদি আদালত বাড়ায় এটা আইনের কি হবে? লঙ্ঘন হবে। তাহলে আলোচনার পরিশেষে বলা যায় যে অ্যাডজর্নমেন্ট ইজ নট এ ম্যাটার অফ কোর্স ইভেন হোয়েন বোথ পার্টিজ ওয়ান্ট ইট। বুঝছেন? তাহলে আপনি যদি এটা, তো আপনারা অনেকে বলতেছেন যে হেলাল আজকে এসে বলতেছে স্যার মুখস্থ তো হয় না। আমি আপনাদের কাউরে জীবনে মুখস্থ করতে বলি নাই, মুখস্থ করতে বলি না। আপনি অ্যাডজর্নমেন্টের যে বিষয়টা জানেন সেটা নিজের ভাষায় লিখবেন, তারপরে আলোচনার পরিশেষে যে এই। এখন অনেকের আমাদের জীবনে নিজের ভাষায় লেখার অভিজ্ঞতা নাই। আমি তো ছোটবেলা থেকেই ধরেন লিখে আসি আমিন লাইফ ডাক্তার হইতে চাই, এই জায়গায় যারা আছে আমিন লাইফ সবাই লিখছেন যে ডাক্তার হইতে চাই। কিন্তু আমাদের কাউ অভিভাবকরা বা কেউ জিজ্ঞেস করে নাই যে তুমি কি হইতে চাও, বা স্যাররাও যারা পড়াইছে বলছে যে তুমি লিখে দিয়ে এসো, এটা মুখস্থ করে আসো। তো ওটা এখন আপনি নিজের ভাষায় কখন লিখতে পারবেন? যখন আপনার পর্যাপ্ত প্র্যাকটিস এখানে থাকবে। প্র্যাকটিসের জন্য আমাদের এই ক্লাস টেস্টের আয়োজন বা রেগুলার আমি আপনাদের লিখতে বলি। বাসায় বসে যদি আপনার পড়তে না আসতে করে এটা দেখে হুবহু লিখবেন, বা আপনি মনে মনে এভাবে চিন্তা করবেন যে আমি MCQ পরীক্ষায় যে অ্যাডজন্টমেন্ট পড়ছিলাম দেখে আমার কি কি মনে আছে, একটু না দেখে আমি একটু লিখি। এইভাবে লিখতে 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 আপনার হাত চলে আসবে। কিন্তু আপনি যদি লেখার মধ্যে না থাকেন, যতই পড়েন যতই পড়েন, হঠাৎ করে লিখতে বসলে কিন্তু লেখা কলম দিয়ে বের হবে না। তো এই আর কি, আমরা একটু পড়া শুরু করি। দেখেন
Adjournment is not a matter of course even when both parties want it. মুলতবি একটি কাঙ্ক্ষিত বিষয় নয় এমনকি উভয় পক্ষ চাইলেও। এবং আর একটা কথা, এখানে একটা মজার কথা বলি, সেটা হলো এই প্রশ্নটা 2020 সালের বার কাউন্সিল পরীক্ষায় আসছে, 2022 সালের বার কাউন্সিল পরীক্ষায় আসছে, মানে হলো পরপর দুইবার আসছে সেম প্রশ্ন। আমি যখন ওই যে জাবের সাহেব, তারপর রাজু সাহেব, ওনারা যখন পড়ে, আমি এই প্রশ্ন একবার আসার পর আর একবার পড়াচ্ছিলাম যেটা আসতে পারে। তো ওনারা অনেকে, আপনারা মনে করেন কি অনলাইন অফলাইনে যারা আছে, যে গত বছর যেটা আসছে সেটা বোধহয় এই বছর আসবে না। বার কাউন্সিল রুলস এন্ড অর্ডার আমরা তো মোটামুটি ভালোই পড়ছি, ওই যে অফিস টফিস চেঞ্জ টেঞ্জ করা সবই পড়ছি। বার কাউন্সিল রুলস এন্ড অর্ডারের কোথাও কি বলছে যে গত বছরের যে প্রশ্ন হবে সেটা এই বছর হবে না? বলছে? বলেন। কোথাও তো বলে নাই। তো গত বছর যেটা আসছে এই বছরও সেটা আসতে পারে। বুঝছেন? এটা কোনো নিষেধাজ্ঞা নাই। আচ্ছা, দেওয়ানি কার্যবিধি 1908-এর 17 আদেশের এক বিধিতে মুলতবি বা স্থগিতকরণ বা অ্যাডজর্নমেন্ট সম্পর্কে আলোচনা করা হয়েছে। কোন মকদ্দমায় সময় আবেদন মঞ্জুর করা বা মুলতবি করা আদালতের জন্য বিবেচনাধীন ক্ষমতা। অর্থাৎ adjournment is not a matter of course even when both parties want it. সুতরাং 17 আদেশের এক বিধি অনুযায়ী মুলতবি একটি কাঙ্ক্ষিত বিষয় নয় এমনকি উভয় পক্ষ চাইল। দেওয়ানি কার্যবিধি 17 আদেশের এক বিধি অনুযায়ী আদালত বলতেন যথেষ্ট কারণে মকদ্দমার যে কোনো স্তরে পক্ষগণের কিংবা তাদের কোনো পক্ষকে সময় মঞ্জুর করতে পারে এবং মকদ্দমার শুনানি মুলতবি রাখতে পারে। মকদ্দমার শুনানি মুলতবি রেখে আদালত পরবর্তী শুনানির জন্য দিন নির্ধারণ করতে পারে। মুলতবি মঞ্জুর করা বা না করা আদালতের বিবেচনামূলক ক্ষমতা, এমনকি উভয় পক্ষে একত্র হয়ে সম্মত হয়ে মুলতবি অনুরোধ করলেও। 17 আদেশের এক বিধি অনুযায়ী মুলতবিকে গোল্ডেন দুইটি পর্যায়ে ভাগ করা হয়েছে। 17 আদেশের এক বিধিতে মুলতবিরে কয়টা পর্যায়ে ভাগ করছে? দুই পর্যায়ে। একটা দেখেন, চূড়ান্ত শুনানির পূর্বে মুলতবি, বিধি মনে না থাকলে সমস্যা নাই। চূড়ান্ত শুনানির পূর্বে 17 আদেশের বিধি 1-3, বিধি মনে না থাকলে সমস্যা নাই। চূড়ান্ত শুনানি আর একটা কি পর্যায়। তো আমরা এখন চলে আসি চূড়ান্ত শুনানির পূর্বে মুলতবি। 17 আদেশের এক বিধি অনুযায়ী আদালত চূড়ান্ত শুনানির পূর্বে, আচ্ছা এখানে চূড়ান্ত হতে কোনো কোথাও রস্যুকার আছে, চূড়ান্ত বানানে সর্বদাই চয় দীর্ঘকার হবে, ঠিক আছে? চূড়ান্ত শুনানির পূর্বে মকদ্দমা যে কোনো পক্ষের অনুকূলে খরচ ছাড়া, যে কোনো পক্ষ শব্দটা আন্ডারলাইন করেন, যে কোনো পক্ষ মানে কয় পক্ষ? হয় বাদী না হলে বিবাদী। যে কোনো পক্ষের অনুকূলে খরচ ছাড়া 6 বার এবং খরচ সহ বলতেন কয়বার? 3 বার। মোট 9 বার সময় আবেদন বা মুলতবি আবেদন মঞ্জুর করতে পারে। অর্থাৎ চূড়ান্ত শুনানির পূর্বে উভয় পক্ষের অনুকূলে খরচ ছাড়া এবং খরচ সহ সর্বমোট কতবার? 8বার মুলতবি আবেদন মঞ্জুর করতে পারে। তবে এ সকল ক্ষেত্রে মুলতবি আবেদন মঞ্জুর করা আদালতের জন্য বিবেচনামূলক ক্ষমতা। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে মুলতবি আবেদনের ক্ষেত্রে গোল দিবেন সর্বনিম্ন কত টাকা? 200 টাকা। আর সর্বোচ্চ কত? 1000 টাকা খরচ প্রদানের নির্দেশ দিতে পারে। এটা কিন্তু খরচ যদি বাদী দেয় পাবে কে? বিবাদী। যদি বিবাদী দেয় পাবে কে? বাদী। হ্যাঁ বলেন আলামিন। হ্যাঁ, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আচ্ছা, সমস্যা নাই, জাস্ট কালো কালি ব্যবহার করবেন। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় কালো কালি ছাড়া অন্য কোনো কালি ব্যবহার করা যাবে না। আর আন্ডারলাইন করেন, কালো কালি দিয়ে যে পয়েন্টটা লিখছেন, কারণ আমি লিখছি একটা মামলার রেফারেন্স দিলাম, ওই মামলার রেফারেন্সের নিচে মামলাটার নিচে একটু আন্ডারলাইন করে দিয়ে। অন্য কোনো কালি বিসিএস এ ব্যবহার করা যায়, জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় ব্যবহার করা যায়, কিন্তু বাংলাদেশ বার কাউন্সিলে শুধু অ্যালাউ করে ব্ল্যাক পেন, কালো কালি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিতে পারেন, সমস্যা নাই। তবে দাগ টানার দরকার নেই, এমনি পেয়ারা আকারে লিখেন। আপনাদের মানে লেখার সৌন্দর্যের জন্য অনেক সময় এরকম হয় যে আপনারা একেবারে ব্লু পেন, একজন লিখছেন ব্লু পেন ব্যবহার করা যাবে না। এখানে একটা জিনিস, ধরেন আপনি যখন একটা জিনিস লিখবেন দেখেন অনেক লাইন হচ্ছে এক প্যারার মধ্যে দেখতে, ওখানে জাস্ট একটু একটু প্যারা প্যারা আকারে লিখেন, যে আমি একটু একই করে দিলাম, দেখেন। আর না লিখতেও যে হবে এমন কোনো কথা নাই, লিখলে ভালো দেখা যায় এই আর কি। আচ্ছা, 17 আদেশের এক বিধি, আর এখন আমরা পড়ি চূড়ান্ত শুনানি পর্যায়ে মুলতবি। 17 আদেশের এক বিধি অনুযায়ী
আদালত চূড়ান্ত শুনানি পর্যায়ে মোকদ্দমার উভয় পক্ষের অনুকূলে খরচ ছাড়া একবারও সময় আবেদন বা মুলতবি মঞ্জুর করতে পারে না। যখন মামলাটা চূড়ান্ত শুনানি, এট দ্য স্টেজ অফ পারেন্টরি হিয়ারিং, পারেন্টরি হিয়ারিং ফাইনাল হিয়ারিং একই কথা, মনে আছে? তা যখন চূড়ান্ত শুনানি শুরু হয়ে গেছে, তখন উভয় পক্ষের অনুকূলে খরচ ছাড়া কিন্তু একবারও মুলতবি আবেদন মঞ্জুর করবে না। তবে চূড়ান্ত শুনানি পর্যায়ে খরচ সহ প্রত্যেক পক্ষের অনুকূলে 3 বার করে, অর্থাৎ উভয় পক্ষের অনুকূলে সর্বমোট কয়বার? 6 বার মুলতবি আবেদন মঞ্জুর করতে পারে। এক্ষেত্রে মুলতবির খরচ সর্বনিম্ন কত টাকা? 200 টাকা। সর্বোচ্চ কত? 1000 টাকা খরচ প্রদানের নির্দেশ দিতে পারে। তবে এ সকল ক্ষেত্রেও আদালত মুলতবি আবেদন মঞ্জুর করা আদালতের জন্য কি? বিবেচনামূলক। এখন আমরা চলে আসি যে খরচ প্রদানের ব্যর্থতা। আপনি খরচ প্রদান, আপনি মুলতবি আবেদন করছেন, বাট আপনি খরচ দিতে পারেন নাই, তাহলে কি হবে? বাদী যদি না পারে, দেখেন, বাদী পক্ষকে 17 আদেশের এক বিধির অধীন, আপনার উপবিধি মনে না থাকলে সমস্যা নাই, আপনি 17 আদেশের এক বিধি লিখেন। 17 আদেশের এক বিধির অধীনে আদালত বাদী পক্ষকে খরচ প্রদানের আদেশ দিলে এবং যদি বাদী খরচ প্রদানে ব্যর্থ হয়, তাহলে আদালত মামলাটি আন্ডারলাইন করেন, খারিজ করে দিতে পারে। তাহলে আমরা 9 আদেশে খারিজ পাইছিলাম কয় জায়গা বলেন? 9 আদেশে খারিজ পাইছিলাম 3 জায়গা, না কয় জায়গা? 4 জায়গা। 4 জায়গা, ঠিক আছে। আর আমরা এই যার একটা খারিজ পেলাম, বাদী পক্ষ যদি অ্যাডজমেন্ট কস্ট দিতে না পারে, তাহলে বাদীর মামলা কি হবে? খারিজ হবে। তারপরে দেখেন, বিবাদী পক্ষকে খরচ প্রদানের আদেশ দিলে এবং যদি বিবাদী খরচ প্রদানে ব্যর্থ হয়, তাহলে মামলাটি একতরফা সূত্রে নিষ্পত্তির আদেশ দিতে পারে। এটা আন্ডারলাইন করেন, একতরফা নিষ্পত্তি, একতরফা সূত্রে নিষ্পত্তি করতে পারে। তো এই বিথিকা বলেন, একতরফা নিষ্পত্তি আমরা এর আগে কোথায় পড়ছি বলেন, জোরে বলেন। 8 আদেশের একে। বাবা, কি কি আছে ওই জায়গা বলেন দি। হ্যাঁ, হ্যাঁ, কি অবস্থা কি আপনার এত আচ্ছা, একতরফা, দেখেন, একতরফা নিষ্পত্তি হলো যে সর্বোচ্চ যে লিখিত জবাব দাখিলের সর্বোচ্চ সময়ের মধ্যে যদি লিখিত জবাব দাখিল করতে না পারে, তাহলে 8 আদেশের এক বিধিতে এক্সপার্টি ডিসপোজ করে মামলাটা একতরফা নিষ্পত্তি, তখন বিবাদীর প্রতিকার হচ্ছে রিভিশন। ঠিক একই ভাবে এই যে আমার যে বিবাদীরে অ্যাডজমেন্ট কস্ট দিতে বলছিল, বিবাদী অ্যাডজমেন্ট কস্ট দেয় নাই, তাহলে এক্ষেত্রেও বিবাদীর ক্ষেত্রে হচ্ছে মামলা একতরফা নিষ্পত্তি, আর বাদীর ক্ষেত্রে কি হচ্ছে? মামলা খারিজ। এই একতরফা নিষ্পত্তি বলেন আর খারিজ বলেন, এক্ষেত্রে উভয় প্রতিকার হচ্ছে রিভিশন। কি বলেন? রিভিশন। এবং আরো একটা জিনিস মনে রাখবেন যে দেওয়ানি মামলা বলেন, ফৌজদারি মামলা বলেন, সময়ের আবেদন মঞ্জুর হোক বা না মঞ্জুর হোক, সর্বদাই প্রতিকার হলো কি? রিভিশন। আচ্ছা, তা এখন এছাড়াও আমাদের আরো একটা প্রতিকার আছে, সেটারে বলে রিভাইভাল অফ প্রসিডিং। এটা দেখেন, মকদ্দমা পুনরুজ্জীবিত বা পুনরুদ্ধারের আবেদন, রিভাইভাল অফ প্রসিডিং। কি বলেন? পুনরুজ্জীবিত বা পুনরুদ্ধারের আবেদন। দেওয়ানি কার্যবিধির 17 আদেশের 1-3 বিধি এবং 1-4 বিধির অধীন কোন মকদ্দমা খারিজ বা একতরফা সূত্রে নিষ্পত্তি করা হলে সংক্ষুব্ধ পক্ষ উক্ত মকদ্দমাটি পুনরায় চালুর জন্য, সংক্ষুব্ধ পক্ষের জায়গায় বাদীও হতে পারে, বিবাদী হতে পারে, পুনরায় চালুর জন্য খারিজ বা একতরফা নিষ্পত্তির আদেশ হতে আন্ডারলাইন করে 30 দিনের মধ্যে 2000 টাকা খরচ জমা দিয়ে মকদ্দমা পুনর্জীবিত করার আবেদন করতে পারে। এই 2000 টাকা গোল্ডেন, এই 2000 টাকা ফিক্সড, এই 2000 টাকা কি ফিক্সড, এটা কিন্তু অনধিক না এবং এটা অ্যাডজমেন্ট কষ্ট না। এটা 2000 টাকা হলো রিভাইভাল অফ প্রসিডিংস এর ফিস, যাকে রিভাইভাল অফ প্রসিডিংস বলে। তবে এক্ষেত্রে মকদ্দমা পুনর্জীবিত করা আদালতের জন্য বিবেচনামূলক ক্ষমতা না, এটা বিবেচনামূলক ক্ষমতা না, এটা বাধ্যতামূলক। একটু লিখে রাখেন, এটা একটু আন্ডারলাইন করে। এক্ষেত্রে মানে মকদ্দমা পুনর্জীবিত করা আবেদন মঞ্জুর করা আদালতের জন্য বিবেচনামূলক ক্ষমতা কেটে বাধ্যতামূলক ক্ষমতা লেখেন। একটা এমসিকিউ প্রশ্নই আসছিল আহ গত বিজিএসএ বা বার কাউন্সিলে, যে 17 আদেশের 1-7 উপবিধিতে 2000 টাকা যে রিভাইভাল অফ প্রসিডিংস এর যে ফি, এই ক্ষেত্রে কি আহ মামলা পুনর্জীবিত করা আদালতের জন্য কি ক্ষমতা? বাধ্যতামূলক। এখানে শ্যাল শব্দটা ব্যবহার করা আছে আর কি, বুঝছেন? আচ্ছা, তো আলোচনার পরিশেষে বলা যায় যে 17 আদেশের এক বিধির বিধান সাপেক্ষে চূড়ান্ত শুনানি পর্যায়ে এবং চূড়ান্ত শুনানির পূর্বে মুলতবি আবেদন মঞ্জুর করা আদালতের বিবেচনামূলক ক্ষমতা। এমনকি
উভয় পক্ষে একত্রে সম্মতি হয়ে যদি মুলতবির অনুরোধ করে তবুও আদালত উক্ত মুলতবি মঞ্জুর করতে বাধ্য নন। তাই বলা যায় যে অ্যাডজর্নমেন্ট ইজ নট এ ম্যাটার অফ কোর্স ইভেন হোয়েন বোথ পার্টিজ ওয়ান্ট ইট। আপনি আরো কিছু কথা বলতে পারেন, ইচ্ছা করলে লিখতে পারেন যে যে ক্ষেত্রে আইনে বিধান নাই সেই ক্ষেত্রে উভয় পক্ষ একমত হয়ে যদি কাজটা করে তাহলে এটা আইনের কি হিসেবে লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। আর আদালত কখনোই আইনের লঙ্ঘন যদি কোনো কিছু করে তাহলে সেটা ন্যায় বিচারের অবশ্যই পরিপন্থী। এই তো। তাহলে অ্যাডজর্নমেন্ট ইজ নট এ ম্যাটার অফ কোর্স ইভেন হোয়েন বোথ পার্টিজ ওয়ান্ট ইট, এই প্রশ্নটা আপনি কিভাবে লিখবেন? আগে অ্যাডজর্নমেন্ট কি আলোচনা করবেন, অ্যাডজর্নমেন্ট কোন কোন পর্যায়ে দেওয়া যায় সেটা আলোচনা করবেন, তারপরে দিয়ে দিবেন যে আলোচনার পরিশেষে বলা যায় যে এই। সবই সহজ। আব্দুর রহমান সেলিম সাহেব কি বলতে চান বলেন। আনমিউট করে দিছি, বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার এখানে বিষয় হচ্ছে মুলতবি করা যায় খরচ ছাড়া 6 বার যদি বিবাদী পক্ষ একাধিক হয়, একাধিক উকিল থাকে বা একাধিক তরফ থাকে, তাহলে কি সবাই মিলে 6 বার সুযোগ পাবে, না এক হ্যাঁ, এক পক্ষে 6 বার সুযোগ পাবে স্যার? আপাতত মনে রাখেন সবাই মিলে এই 6 বার পাবেন। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। জি। আচ্ছা, এই প্রশ্ন আশা করি বুঝতে পারছেন নাকি? আচ্ছা, আপনাদের সাজেশনটা একটু হাতে নেন, সাজেশনটা আছে সাথে? চলে যাবেন? বসেন বসেন, বসে বলেন। হ্যাঁ, হ্যাঁ রাইট, উভয় পক্ষ মুলতবি খরচে ব্যর্থ হইলে টাকা পাবে উভয় পক্ষ যদি মানে খরচ দিতে বলে তাহলে পাবে কে? রাষ্ট্র। আর উভয় পক্ষরে খরচ দিতে বলতে ব্যর্থ হয়েছে তাহলে তো মামলা খারিজ হবে। দেখেন। আচ্ছা, তাহলে আমরা আমাদের সাজেশনটা দেখি। আমরা 1 নাম্বার প্রশ্ন আলোচনা করছি, প্লিডিং সংশোধন। 2 নাম্বার করছি না, সমন। এরপরে 4 করছি নাকি? 4 আলোচনা হয়েছে। এরপরে আমরা 7 নাম্বার পড়ছি এখতিয়ার। তারপরে 9 আলোচনা করছি নাকি? 9 আলোচনা করছি। এরপরে আলোচনা করছি কত? 11। তারপরে আলোচনা করছি কত? 12। তারপরে আলোচনা করলাম আজকে 13। তো এখন চলে আসেন 20 নাম্বার প্রশ্নে। 20 নাম্বার, রেস জুডিকাটা বলতে কি বুঝেন? রেস জুডিকাটা 66 নাম্বার পেজে আছে। আর পুরাতন যারা আছেন আপনারা আপনার ভালো জানেন, আর এমনিতে আছে 66 নং পেজে। পাইছেন? এই দেখি তানভীর, বলেন তো রেস জুডিকাটা কাকে বলে তানভীর? সেখানে হচ্ছে নেগেটিভ বেক্সারি নীতি থেকে উদ্ভূত, যেটার পলিসি হচ্ছে যে কাউকে একই বিচারে 2 বার আনা যাবে না। কাউকে বা কোনো ইস্যুকে একই বিচারে মানে একই বিচারে 2 বার বিচার করা যাবে না। এটাই হচ্ছে রেজুডিকশন। বিথিকা ওনার সাথে কি একমত না কিছু বলবেন? আপনি যেভাবে ঠোঁট ব্যাকসাচ্ছেন তাতে তো মনে হচ্ছে যে তানভীরের কিছুই হচ্ছে না। বলেন, 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 কি হবে বলেন, বলেন, বলেন রেজুডিকাটা কি বলেন? কি বিষয়টা কি, ধারা টারা আমি জিজ্ঞেস করি নাই, এমনি বোঝান। দুটো মামলা চলবে, প্রথমটা আছে হলো নিষ্পত্তি হবে, পরেরটা হলো খারিজ হবে। আজকে সব পারতেছেন কিভাবে? কি খাই আইছেন?
আচ্ছা, দেখেন। আচ্ছা, ঠিক আছে। রুবেল একবার বলেন তো রেস জুডিকাটা কাকে বলে? রুবেল দ্রুত রুবেল জিজ্ঞাসা করলাম, বসতে দেন ওনারে, আলামিন চাপ ওনারে বসতে দেন। রেস জুডিকাটা, আচ্ছা, রেস জুডিকাটা কোথায় কোথায় আছে বলেন? দেওয়ানি কার্যবিধির 11 ধারায়। আর আর কোথাও নাই? আর কোথায় আছে? স্যার দেওয়ানি কার্যবিধির 11 ধারা, এভিডেন্স অ্যাক্টের 40 আপনার ধারা। ঠিক আছে, অনলাইনে যারা আছেন স্যার ওনারা হয়তো অনেকে আশঙ্কা প্রকাশ করবে, যারা তো কিছুই পারে না, প্রিলি পাস করলো কিভাবে। তো আল্লাহ ভরসা পেরে যাবেন আস্তে আস্তে। আমরা যেহেতু এটাকে আলোচনা করতেছি, আমরা লিখিত পাস ইনশাল্লাহ করব। আচ্ছা, আমিই বলি আর যে কোড অফ সিভিল প্রসিডিউর, ক্রিমিনাল হ্যাঁ, প্রসিডিউর তো 403 আমরা ধারা স্যার। চলে আসি যে রেস জুডিকাটা আসলে কি। রেস জুডিকাটা হচ্ছে যে একই বিচার্য বিষয় নিয়ে একই পক্ষগণের মধ্যে যখন কোনো একবার মামলা নিষ্পত্তি হয়ে যাবে, তখন ওই সেম বিষয় নিয়ে দ্বিতীয়বার যদি মামলা করে একই পক্ষগণ বা তাদের স্থলবর্তী, স্থলবর্তী মানে হলো সলিমুল্লাহ মারা গেছে কিন্তু ওনার যে বৈধ প্রতিনিধি ছেলে মেয়ে আছে, তো ছেলে মেয়ে মানেই তো সলিমুল্লাহ। তো সেই ক্ষেত্রে দ্বিতীয় মামলাটা কি হয়ে যাবে? খারিজ হয়ে যাবে। অর্থাৎ একই পক্ষগণের মধ্যে একই বিচার্য বিষয় নিয়ে একবার যদি কোনো মামলা নিষ্পত্তি হয়ে যায়, তাহলে দ্বিতীয়বার যদি ওই সেম বিষয় নিয়ে মামলাটা করে, দ্বিতীয় মামলাটা কি হয়ে যাবে বলেন? খারিজ হয়ে যাবে। এটাই হলো রেস জুডিকাটা। আমাদের দেওয়ানি কার্যবিধিতে আছে 11 ধারায়, আমাদের ফৌজদারি কার্যবিধিতে আছে 403 ধারায়, সুনির্দিষ্ট প্রতিকার আইনে আছে 29 ধারায়, সাক্ষ্য আইনে আছে 40 ধারায়, সংবিধানের আছে 35-2 অনুচ্ছেদ, আর জেনারেল ক্লোজেস অ্যাক্টের আছে 26 ধারা। তো আপাতত অত জিনিস না মনে না রাখলেও সমস্যা নাই। এবং আমরা চলে আসি রেস সাবজুডিস কি। আমাদের দেওয়ানি কার্যবিধির 11 ধারায় বলছে রেস জুডিকাটা, যে পূর্বের মামলা নিষ্পত্তি হয়ে যায়, পরবর্তী মামলা কি হবে? খারিজ হবে। বাট কথা আছে, পক্ষগণ একই হইতে হবে আর বিচার্য বিষয় কি একই হইতে হবে। আর পূর্ববর্তী মামলা নিষ্পত্তি হয়ে যাবে, পরবর্তী মামলা কি? খারিজ হবে। আর রেস সাবজুডিস যেটা, যে একই বিচার্য বিষয় নিয়ে একই পক্ষগণের মধ্যে যদি দুইটা মামলা হয়, তাহলে পূর্ববর্তী মামলা চলবে আর পরবর্তী মামলা স্থগিত থাকবে। এবং এই 10 ধারার বিধানটা, এটারে বলা হয় বিচারাধীন মোকদ্দমা, স্টে অফ সুট। আর 11 ধারার বিধানকে বলে বিচারিত, বিচারিত। তো আমরা একটু পড়ায় চলে আসি, তারপরে বিস্তারিত আমরা আস্তে আস্তে ব্যাখ্যা দিব। দেখেন, তো আগে 20-এর ক নাম্বার প্রশ্নটা দেখি, যে রেস জুডিকাটা বলতে কি বুঝেন? রেস জুডিকাটা প্রয়োগ করতে হলে কি কি নীতিমালা পূরণ করতে হয় উদাহরণ সহ ব্যাখ্যা করুন। এবং জানতে চেয়েছে যে কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা বা পরোক্ষ দোবারা দোষ কি। আচ্ছা, ভলিউম কমে গেছে আপনাদের সবার কাছে, কি মনে হচ্ছে ভলিউম কমে গেছে নাকি শুধু ওনার কাছে? একটু জানান, একটু টেক্সট দিয়ে জানান সবাই দয়া করে, দ্রুত দ্রুত। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনার কমে গেছে ইব্রাহিম ইব্রাহিম খলিল ভাই। আচ্ছা, শুনেন ভাই, তাহলে আমরা আগে একটু চলে আসি প্রশ্নের উত্তরে সরাসরি। দেখেন, ভূমিকা। দেওয়ানি কার্যবিধি 1908-এর 9 ধারা অনুযায়ী বলা যায়, দেওয়ানি আদালত সকল প্রকার দেওয়ানি মোকদ্দমার বিচার করতে পারে। কিন্তু দেওয়ানি কার্যবিধি 10 ও 11 ধারায় দেওয়ানি আদালত নিম্নলিখিত দুইটি ক্ষেত্রে দেওয়ানি মোকদ্দমার বিচার করতে পারবে না। দেওয়ানি কার্যবিধি 9 ধারায় বলছে সুটস অফ সিভিল নেচার, আপনাদের মনে আছে কিনা? ওই জায়গায় বলছে যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যদি বাড়িত না থাকে, সকল প্রকার দেওয়ানি মামলার বিচার দেওয়ানি আদালত করতে পারে। এখন ওই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যে বাড়িত, ওই বাড়িত জিনিসটা কি? ধরেন রেস জুডিকাটা তামাদি দ্বারা বাড়িত, বা আইনে বলা আছে এই মামলাটা হবে পারিবারিক আদালতে, বাট এই ক্ষেত্রে দেওয়ানি আদালতে মামলা করা করলে সেটা কিন্তু বারিত করা আছে বা নিষেধ করা আছে আগে থেকে। তো প্রথমে দেখেন বিচারাধীন মোকদ্দমা বা রেস সাবজুডিস। এরপরে দেখেন দোবারা দোষ বা বিচারিত বিষয় রেস জুডিকাটা, এটা কত ধারা? 11 ধারা। অর্থাৎ দেওয়ানি কার্যবিধি 1908-এর 10 ধারায় রেস সাবজুডিস এবং 11 ধারায় রেস জুডিকাটা সম্পর্কে আলোচনা, বানানটা ভুল আছে একটু ঠিক করে নেন, আলোচনা করা হয়েছে। সো আমরা প্রথমেই চলে আসি যে রেস জুডিকাটা আসলে
কাকে বলে, মুখস্থ করার কোনোই প্রয়োজন নাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন। তো রেস জুডিকাটা আপনার এখানে মুখস্থ করার কোনো দরকার নাই। রেস জুডিকাটা আপনি জাস্ট 11 ধারা দিয়ে লিখবেন যে একই পক্ষগণের মধ্যে একই বিচার্য বিষয় নিয়ে যদি কোনো মামলা পূর্ববর্তী আদালতে নিষ্পত্তি হয়ে যায়, তাহলে পরবর্তীতে যদি একই বিষয় নিয়ে একই পক্ষগণের মধ্যে পরবর্তী কোনো মামলা হয়, পরবর্তী মামলার বিচার বাড়িতে হবে বা পরবর্তী মামলাটা আদালত খারিজ করে দিবে। এই বিষয়টাকেই কি বলে? রেস জুডিকাটা। আপনি জাস্ট 11 ধারা দিয়ে এই কথাগুলো লিখলেই আপনার হবে। বইতে যা যা আছে হুবহু এই জিনিস না লিখলেও চলবে। দেখেন, রেস জুডিকাটার শাব্দিক অর্থ হলো দোবারদোষ, অর্থাৎ যে বিষয়ের বিচার এখতিয়ার সম্পন্ন আদালতে একবার নিষ্পত্তি হয়ে গেছে তা নিয়ে পুনরায় বিচারে আপত্তি উত্থাপন করাই রেস জুডিকাটা। দেওয়ানি কার্যবিধি 1908-এর 11 ধারা মতে কোন আদালত এমন কোন মকদ্দমার বিচার করবে না যার বিচার্য বিষয় সরাসরি ও প্রত্যক্ষভাবে, এটা আন্ডারলাইন করেন, সরাসরি ও প্রত্যক্ষভাবে পূর্ববর্তী কোন মকদ্দমার একই পক্ষগণ এবং তাদের স্থলবর্তী গণের মধ্যে এখতিয়ার সম্পন্ন আদালতে বিচার চূড়ান্ত ভাবে নিষ্পত্তি হয়েছে। এই বিষয়টা যদি আপনি না বুঝে মুখস্থ করতে যান দেখবেন যে বেশ জটিল। হ্যাঁ, কিন্তু যদি আপনি বুঝে লেখেন যে রেস জুডিকাটা কি, আপনি বুঝতেন, সেটা আপনার ভাষায় উপস্থাপন করেন, তাহলে জিনিসটা আরো সোজা হয়ে যায়। পূর্ববর্তী মকদ্দমাটির বিচার এমন একটি আদালত কর্তৃক নিষ্পত্তি হয়েছে যে উক্ত আদালত পরবর্তী মকদ্দমার বিচার করতেও এখতিয়ার সম্পন্ন। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলছে যে পূর্ববর্তী মামলার বিচার আর পরবর্তী মামলার বিচার এখতিয়ার সম্পন্ন আদালতে হতে হবে। দুইটা এখতিয়ার সম্পন্ন, এখতিয়ার সম্পন্ন আদালত যদি না হয় তাহলে আপনি রেস জুডিকাটা নীতি প্রয়োগ করতে পারবেন না। ধরেন আপনি একটা মানহানির মামলা করছেন ফৌজদারি আদালতে, আমাদের দণ্ডবিধির 500 ধারায়। আবার সেম মানহানির মামলা করে ক্ষতিপূরণ চাইছেন দেওয়ানি আদালতে। এখন আগের মামলাটায় আসামির ধরেন সাজা হয়েছে, মানহানির মামলায় আসামির সাজা হয়েছে, বা সাজা হোক না না হোক ওই জায়গায় মামলাটা নিষ্পত্তি হয়ে গেছে। এখন পরের মামলাটা আপনি দেওয়ানি আদালতে সেম মানহানি মামলায় ক্ষতিপূরণ চাইছেন। এখানে দেওয়ানি মামলায় এসে বিবাদী যদি বলে যে ওনার এই মামলাটা নিষ্পত্তি হয়ে গেছে, তো এটা রেস জুডিকাটা দ্বারা বাড়িতে হবে, বলেন তো হবে কিনা? হবে? হবে না, কারণ আগেরটা নিষ্পত্তি হয়েছে কোথায়? ফৌজদারি আদালতে, আর এটা চলমান আছে কোথায়? দেওয়ানি আদালতে। সো এটা কিন্তু সময় এখতিয়ার সম্পন্ন আদালত না। অর্থাৎ দেখেন, রেস জুডিকাটা নীতির মূল কথা হলো এখতিয়ার সম্পন্ন আদালত কর্তৃক চূড়ান্তভাবে নিষ্পত্তিকৃত কোনো বিচারিত বিষয়কে পুনরায় বিচার করা যাবে না। এই নীতির মূল কথা হলো, আন্ডারলাইন করবেন, একবার নিষ্পত্তিকৃত কোনো মকদ্দমা পুনরায় বিচার করা যাবে। এবং এই রেস জুডিকাটা নীতি আপনি মনে মনে একসময় ভাববেন যে রেস জুডিকাটা নীতি কেন বানাইলো। বানাইলো এই কারণে, রেস জুডিকাটা নীতি যদি না থাকতো তাহলে এক মামলার বিচার আজীবন হতো। তাতে উকিলের সংখ্যা যেভাবে বাড়তেছে রেস জুডিকাটা নীতি উঠাই দেওয়া উচিত, মামলা চলুক নাকি এক বিষয়। আচ্ছা আচ্ছা, রেস জুডিকাটা কারণে আদালতের কোনো মকদ্দমা খারিজ করে দিতে পারে। অ্যাকচুয়ালি দিতে পারে না, দিবে যদি আপনি প্রমাণ করতে পারেন। এটা আদালতের জন্য বাধ্যতামূলক, যদি আপনি প্রমাণ করতে পারেন তাহলে এটা খারিজ করে দিবে, এটাই আদালতের জন্য বাধ্যতামূলক। 11 ধারায় গোল দিবেন, 6টি ব্যাখ্যা আছে। এই ধারার নিয়ম অনুসরণ করা আদালতের জন্য বাধ্যতা। এখন পরীক্ষায় প্রশ্ন আসে যে রেস জুডিকাটা নীতির তাৎপর্য লিখুন। তাৎপর্য, তাৎপর্য কি দেখেন, রেস জুডিকাটা নীতির মূল কথা হলো একই বিষয়ে একই ব্যক্তিকে দ্বিতীয়বার হয়রানি বা বিরক্ত করা যাবে না। এই নীতি সব দেশেই সব আদালতে প্রযোজ্য, এমনকি ফৌজদারি আইনের ক্ষেত্রেও প্রযোজ্য। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898-এর 403 ধারায় বলা হয়েছে, পূর্বে নিষ্পত্তিকৃত মামলায় যেসব বিরোধ সম্পর্কে উভয় পক্ষের সাক্ষ্য প্রমাণ ইত্যাদি পর্যালোচনা করে মকদ্দমায় গঠিত সিদ্ধান্ত প্রদান করা হয়েছে, সেই বিষয় নিয়ে নতুন কোনো মকদ্দমা দায়ের করার সুযোগ থাকলে মকদ্দমা কোনো শেষ হবে না, মকদ্দমার কোনো শেষ শেষ হবে না আর কি। এই কথাটা বলা হয়েছে 9 MLR AD 294। MLR মানে হলো মেইন স্ট্রিম ল রিপোর্ট। তো আপনার না জানলেও সমস্যা নাই, আপনি জাস্ট বললেন, যদি মনে না থাকে বলবেন যে উচ্চ আদালতের নজিরে আছে যে কোনো একটা অজুহাতে মকদ্দমা দায়ের করে অপর পক্ষকে হয়রানি করার প্রবণতা রোধ করার জন্য রেস জুডিকাটা নীতির বিধান করা হয়েছে। নতুন মকদ্দমা দায়ের করে নিষ্পত্তিকৃত মকদ্দমার বিষয়ে নতুন সিদ্ধান্ত দেওয়ার সুযোগ হলে আইন বিশৃঙ্খলার সৃষ্টি হবে এবং মামলার আধিক্য কি দিবে বলেন?
দেখা দিবে। তো আমরা চলে আসি রেস জুডিকাটার উপাদান। সংজ্ঞাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমি পেয়ে যাব কি উপাদান। উপাদান। আমি উপাদান এখানে যা লেখা আছে তাছাড়াও আপনি ভালোভাবে লিখতে পারবেন। প্রথমে এইভাবে বলবেন যে রেস জুডিকাটা ক্ষেত্রে পূর্ববর্তী মামলাটা কি হয়ে যায়, নিষ্পত্তি হয়ে যায়। এক, পরবর্তী মামলার বিচার কি হবে, খারিজ হবে। পক্ষগণ কি থাকবে, একই থাকবে। বিচার্য বিষয় কি থাকবে, একই থাকবে। তো এবং অবশ্যই দুইটা আদালতের মামলা বিচার হয়েছে এখতিয়ার সম্পন্ন আদালতে। তো এইগুলাই হচ্ছে আপনার মোটামুটি কি বলেন উপাদান। এই যে দেখেন, দেওয়ানি কার্যবিধির 11 ধারায় রেস জুডিকাটা নীতি প্রয়োগ করতে হলে নিম্নলিখিত শর্তসমূহ পূরণ করতে হবে। অবশ্যই দুইটি মকদ্দমা থাকতে হবে। একটি হলো চূড়ান্তভাবে নিষ্পত্তিকৃত মকদ্দমা, অন্যটি পরবর্তীতে দায়েরকৃত মকদ্দমা। তারপরে দেখেন, পরবর্তীতে দায়েরকৃত মকদ্দমার বিচার্য বিষয় প্রত্যক্ষ মৌলিকভাবে চূড়ান্তভাবে নিষ্পত্তিকৃত মকদ্দমার বিচার্য বিষয় ছিল, এবং অর্থাৎ উভয় মকদ্দমার বিচার্য বিষয় কি বলেন, একই। পারবেন না এগুলো লিখতে ইনশাল্লাহ? পরবর্তী মকদ্দমা যারা দায়ের করেছে, পূর্ববর্তী চূড়ান্তভাবে নিষ্পত্তিকৃত মকদ্দমাও সেই একই পক্ষগণ, মানেটা ঠিক করেন, একই পক্ষগণের মধ্যে ছিল বা সেই পক্ষগণের মধ্যে ছিল যাদের মাধ্যমে তারা বা তাদের কোনো একজন প্রতিকার দাবি করে। যে আদালত পূর্ববর্তী মকদ্দমাটি নিষ্পত্তি করেছে সেই আদালত পরবর্তী মকদ্দমাটি বিচার করার এখতিয়ার সম্পন্ন হতে হবে। পরবর্তী মকদ্দমার যে বিচার্য বিষয়টি প্রত্যক্ষ মৌলিকভাবে, সেই বিচার্য বিষয়টি পূর্ববর্তী মকদ্দমায় আদালত শুনেছে এবং চূড়ান্তভাবে নিষ্পত্তি করেছে। তো আপনার মুখস্থ না করলেও সমস্যা নাই, আপনি জাস্ট বলবেন যে একটা পূর্ববর্তী মামলা, একটা পরবর্তী মামলা, উভয় মামলার বিচার্য বিষয় এক, উভয় মামলার একই পক্ষগণের মধ্যে হতে হবে অথবা তাদের প্রতিনিধির মধ্যে হতে হবে, আর উভয় মামলা বিচার করবে কে, এখতিয়ার সম্পন্ন আদালত। আর রেস জুডিকেটার নীতি অনুসরণ করা আদালতের জন্য বাধ্যতামূলক। বুঝছেন? আচ্ছা, এখন রেস জুডিকেটা নিয়ে একটা উদাহরণ দিতে পারবেন না? যে আরিফ আর বিথিকার মধ্যে ওই দখল পুনরুদ্ধারের মামলা একবার নিষ্পত্তি হয়ে গেছে, নিষ্পত্তি হওয়ার পর আরিফ মামলায় হেরে যাওয়ার পর আবার দখলের মামলা করছে, 9 ধারার মামলায় হারার পর আবার 9 ধারার মামলা করছে। তাহলে এই দ্বিতীয় মামলাটা রেস জুডিকেটার নীতি দ্বারা কি হবে, বাড়ি। বুঝছেন? উদাহরণের দাম কি যে দিকে হারিয়ে যায় ওই ইন্ডিয়া চলে গেছে লাগে ইন্ডিয়া যাই মামলা করছে এখানে যাইয়ে মামলা করলি তাতেও দেখেন, বলতে লোক দিয়ে নি আচ্ছা এখানে স্টার্টে একটা কথা লেখেন ভাই, এই উপাদানের এই পাশে একটা স্টার্টে একটা কথা লেখেন যে বিদেশি আদালতের সিদ্ধান্তের ক্ষেত্রে রেস জুডিকেটা নীতিটি প্রযোজ্য। বিদেশি আদালতের সিদ্ধান্তের ক্ষেত্রে রেস জুডিকেটা নীতিটি প্রযোজ্য। বিদেশি আদালতের সিদ্ধান্তের ক্ষেত্রে রেস জুডিকেটা নীতিটি প্রযোজ্য। জি, মানে যদি কোনো একই পক্ষগণের মধ্যে একই বিষয় নিয়ে যদি কোনো মামলা একবার নিষ্পত্তি হয়ে যায়, ধরেন আরিফ আর বিথিকা, ওনাদের মধ্যে একটা মামলা নিষ্পত্তি হয়েছে ভারতের কেরালার আদালতে, ওই মামলা নিষ্পত্তি হওয়ার পরে বাংলাদেশে এসে আবার মামলা করছে দেওয়ানি আদালতে। তো বিবাদী যদি দেখায় যে ওনার সেম বিষয় নিয়ে আমাদের কেরালা আদালতে এই বিষয়টা নিষ্পত্তি হয়ে গেছে, তাহলে আদালত এই রায়ের ভিত্তিতে দ্বিতীয় মামলাটা খারিজ করে দিতে পারে। যদি ওই যে আমরা প্রিলিতে পড়ছিলাম যে হোয়েন ফরেন জাজমেন্ট ইজ নট কনক্লুসিভ, মনে আছে 13 ধারা, যে যদি এটা বাংলাদেশে আইন বিরোধী না হয়, আন্তর্জাতিক আইনের ভুল ব্যাখ্যা না থাকে, এগুলা যদি সব ঠিকঠাক থাকে, তাহলে আদালত বিদেশি আদালতের রায়টাকে সরাসরি আমলে নিয়ে উনি আহ বাংলাদেশি মামলাটা কি করতে পারে, খারিজ করতে পারে। আচ্ছা, অনলাইনে যারা আছেন কি শুনতে পাচ্ছেন? ইন্টারনেট কানেকশন ইজ নট স্টেবল এটা দেখা যাচ্ছে, আপনারা কি শুনতে পাচ্ছেন কিনা একটু জানান, কথা শুনতে পাচ্ছেন? ওকে, ধন্যবাদ। না শুনলে আমার একটু জানায়। আচ্ছা, শুনেন তো, তাহলে বিদেশি আদালতের সিদ্ধান্তের ক্ষেত্রে কি রেস জুডিকাটা প্রযোজ্য বলেন? প্রযোজ্য। এখন যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটা আমরা একটু দেখবো, দেখেন
কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা, পিবিআই বা পরোক্ষ দোষারোপ। কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা একটা জিনিস শুনেন, বিষয়টা হলো যে রেস জুডিকাটারে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো প্রত্যক্ষ আর একটা হলো পরোক্ষ। প্রত্যক্ষের ক্ষেত্রে সবকিছু হুবহু এক, মানে ও পক্ষ আরিফ বীথিকা মামলার বিচার্য বিষয় এক, প্রথম মামলার বিচার্য বিষয় যা যা পক্ষরা যা যা, দ্বিতীয় মামলার বিচার্য বিষয় পক্ষরাও কি সেম তাই। এটা হলো প্রত্যক্ষ। আর পরোক্ষ যেটা, এটা একটু ঘুরাই পেঁচাই এক, মানে মূল জিনিসটা একই, বাট আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে আলাদা, বাট অ্যাকচুয়ালি আলাদা না। কিভাবে একটু শুনেন, যদি আমি এইভাবে উদাহরণ দেই যে আরিফ সাহেব একটা দখল পুনরুদ্ধারের মামলায় হারছে, বিথিকার বিরুদ্ধে হারছে। তো হারার পর আরিফ সাহেব আবার দখল পুনরুদ্ধারের মামলা করছে ওই বিথিকার বিরুদ্ধেই। তাহলে আগের মামলার বিচার্য বিষয় এই মামলার বিচার্য বিষয় কি এক, পক্ষগণও কি হুবহু এক। তাহলে দ্বিতীয় মামলাটা বাড়িতে হচ্ছে রেস জুডিকাটার নীতি দ্বারা। কোন রেস জুডিকাটা দ্বারা? প্রত্যক্ষ। এটা হচ্ছে কি প্রত্যক্ষ, বুঝছেন? এখন পরোক্ষ দোষ অনেকে আপনারা বুঝেন না, আজকে একটু ভালোভাবে বুঝেন। সেটা হলো যে আরিফ সাহেব বিথিকার বিরুদ্ধে দখল পুনরুদ্ধার চাইতেছে, সত্য সহ দখল, সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ও ৪২ ধারায়, যে আমি এই জমির মালিক, আমি দখলও চাই, আমি সত্যও চাই। তো ৮ ও ৪২ ধারার মামলা উনি হেরে গেছে। হেরে যাওয়ার পরে উনি কিছুদিন পরে বন্ধক গ্রহীতা হিসেবে দখল চাইতেছে। বন্ধক গ্রহীতা বলতেছে যে আমি হলাম এই জমি, আমার কাছে বিথিকা বন্ধক রাখছিল, এখন আমি বন্ধক গ্রহীতা হিসেবে, যেহেতু বিথিকা আমার কাছ থেকে টাকা পয়সা নিয়ে গেছে, বন্ধক গ্রহীতা হিসেবে আমি এই জমির দখল চাই। তো আগেরটা ছিল সত্য সহ দখল, মানে মালিক হিসেবে চাইতেছি, চাওয়া কিন্তু দখল। আর এবার চাইতেছি কি দখল? বন্ধক গ্রহীতা হিসেবে দখল। বাট আলটিমেটলি চাওয়া কিন্তু একই, কি বলেন? দখল। কিন্তু প্রথমটার নাম ছিল সত্য সহ দখল, আর পরেরটা কি বন্ধক গ্রহীতা হিসেবে দখল। এখন আদালত বলবে যে আরিফ সাহেব, আপনি এই যে বন্ধক গ্রহীতা হিসেবে দখল চাইতেছেন, এটা তো আপনি আগের মামলাই বলতে পারতেন। আপনার যা আগে বলার সুযোগ ছিল তা আপনার আগেই বলতে হবে। যদি আপনি আগে না বলেন তাহলে পরে ধরে নেওয়া হবে আপনার বলার অধিকার ওই মুহূর্তে শেষ হয়ে। বুঝছেন? আপনার যখন ওই যে মজার কথা বলছিলাম যে হাজবেন্ড ওয়াইফ বা অন্যান্য ভাই ব্রাদার যারা যারা আছেন, যখন একজনের সাথে আর একজনের ঝগড়া বাঁধে, তখন ঝগড়ার সময় যা বলার ঝগড়ার সময় বলতে হবে। কিন্তু একবার যদি মিটে যায়, মিটে যাওয়ার পরে আর ওই কথা বলে আর খোঁচানো যাবে না। বুঝতে পারছেন? এটা হলো কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা, মানে যা বলার আগেই বলতে হবে। একবার যদি সিদ্ধান্ত হয়ে যায় তাহলে আর ওই কথা বলা যাবে না। যদি বলতে যায় তাহলে সেটা কি দ্বারা বাড়িতে হবে? কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা দ্বারা বাড়িতে হবে। তো এজন্য কনস্ট্রাকটিভ রেস জুডিকাটার সংজ্ঞা কি, মানে যা পূর্বের মামলায় যে যুক্তি বা যে কারণ আত্মপক্ষ সমর্থনের জন্য পূর্বের মামলায় দেখানো যেত, কিন্তু কেউ যদি পূর্বের মামলায় না দেখায় তাহলে পরবর্তী মামলায় যদি সে দেখাতে যায় তাহলে এটা কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা দ্বারা কি হবে? পারে। বুঝছেন? এখন এই কনস্ট্রাকটিভ রেস জুডিকাটার একটা ব্যতিক্রম আছে, যে আগের মামলায় না দেখাইলেও পরের মামলায় আমি দেখাইতে পারবো। সেই ব্যতিক্রমটা পারবেন কেউ? সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারার মামলায় হেরে যাওয়ার পরে ৮ ও ৪২ ধারার মামলা করা। ৯ ধারায় সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারায় আমরা কি চাই? দখল। ৯ ধারার মামলায় যদি আমি হেরে যাই, পরবর্তীতে ৮ ও ৪২ ধারার মামলা করা যাবে, সত্যের মামলা। ওই জায়গায় তো ৮এও তো দখল আছে। এখন আদালত তখন বলবে না যে তুমি তো দখল একবার চাইছো, আবার কেন চাইতে আসছো। এই যে যে বৈধতাটা, এই বৈধতা দেয়া হয়েছে কত ধারায়? ৯ ধারায়। ৯ ধারায় বলা হয়েছে যে এখানে এই ৯ ধারা ছাড়াও যদি আরো সত্য চাওয়ার সুযোগ থাকে সেটা চাওয়া যাবে। তাহলে কনস্ট্রাকটিভ রেস জুডিকাটার ব্যতিক্রম সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায় আছে? ৯ ধারায়। একটু পড়ি দেখেন। দেওয়ানি কার্যবিধি ১৯০৮-এর ১১ ধারার ৪ নং ব্যাখ্যা অনুসারে পূর্ববর্তী মামলায় যে বিষয় আত্মপক্ষ সমর্থন বা বিপক্ষে যুক্তি খণ্ডনের জন্য ব্যবহৃত হতে পারত বা হওয়া উচিত ছিল তা উক্ত মামলার প্রত্যক্ষ বা মূল বিবেচ্য বিষয় বলে ধরে নিতে হবে। অর্থাৎ পূর্ববর্তী মামলায় যে বিষয় আত্মপক্ষ সমর্থন বা বিপক্ষে যুক্তি খণ্ডনের জন্য ব্যবহৃত হতে পারত বা হওয়া উচিত ছিল, কোনো পক্ষই যদি তা ব্যবহার না করে, কোনো পক্ষই বললেন। আমরা অনেক সময় ভাবি
যে রেস জুডিকাটা মনে হয় শুধু বিবাদীর ক্ষেত্রেই প্রযোজ্য। রেস জুডিকাটা বাদী বিবাদী সবার ক্ষেত্রেই প্রযোজ্য। কোনো পক্ষই যদি তা ব্যবহার না করে থাকে, তবে পরবর্তী মকদ্দমায় উক্ত বিষয়ের উদ্ভব হলে পরবর্তী মকদ্দমাটি পরোক্ষ দোবারা দোষে দুষ্ট হবে। এটাই পরোক্ষ দোবারা দোষ বা কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা। বুঝছেন? শাহ আলম সাহেব একটু বলেন তো কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা কাকে বলে? আচ্ছা, এখানে আর একটা উদাহরণ দিচ্ছি, এটা একটু দেখেন। যে কোনো ব্যক্তি ধরেন আহ প্রথমে সে সে দখলে নাই, সে মালিক বাট সে দখলেও নাই। তাহলে তার যদি সে যদি শুধু সত্য ঘোষণার মামলা করে, তাহলে এইখানটায় আদালত তার কোনো প্রতিকার দিবে না। কেন দিবে না? কারণ আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইনের 42 ধারায় পড়ছি বা পড়বো যে আপনার সত্যের সাথে সাথে, ঘোষণার সাথে সাথে যদি ফার্দার রিলিফ চাওয়ার সুযোগ থাকে অবশ্যই চাইতে হবে। তো আপনি তো ওই জায়গা দখলে নাই, শুধু সত্য চাইলে তো আপনার কাজ হবে না, সত্যের সাথে সাথে কিও চাইতে হবে, দখলও চাইতে হবে। আপনি দখল চান নাই, এখন মামলা তো করে ফেলছেন, মামলা করে ফেলছেন, এখানে এই সত্যের মামলা যদি আপনি হেরে যান, তাহলে পরবর্তীতে সত্য আর দখল চাইলে পরের মামলাটা কনস্ট্রাকটিভ প্রেজুডিকাটা দ্বারা কি হবে? বাড়িতে হবে। তাহলে এই মুহূর্তে আমি যদি শুধু এটা ভিভিআই, আমি শুধু সত্য চাইছি, এখন আমি বুঝতে পারলাম যে আমার দখলও চাওয়া উচিত ছিল, এই মুহূর্তে আমার প্রতিকার কি? এই মুহূর্তে প্রতিকার হলো দুইটা। হয় আরজি সংশোধনের আবেদন করব, আরজি সংশোধনের আবেদন করে আমি দখলের বিষয়টাও অন্তর্ভুক্ত করার আবেদন করব, অথবা মামলা প্রত্যাহারের আবেদন করব 23 আদেশের এক বিধিতে, যে আমি আবার দায়ের করতে চাই, আমার মামলায় কি ত্রুটি আছে, ফর্মাল ডিফেক্ট বা রীতি সিদ্ধ ত্রুটি আছে, এই কারণে আমাদের প্রত্যাহারের অনুমতি দেন, আমি আবার দায়ের করতে চাই। বুঝছেন? তাহলে এই যে দেখেন, আরিফ দিনেশের বিরুদ্ধে এখতিয়ার সম্পন্ন আদালতে সত্য ঘোষণার মামলা দায়ের করেন। অত্র মকদ্দমার বিষয়টি আরিফের দখলে না থাকায় আদালত মকদ্দমাটি খারিজ করে দেয়। শুধু সত্যের মামলা চাইছিল, কিন্তু তার দখলে ওই জিনিসটা ছিল না। পরবর্তীতে একই বিষয়ের উপর ভিত্তি করে আরিফ দিনেশের বিরুদ্ধে সত্য সহ খাস দখল পুনরুদ্ধারের মামলা দায়ের করে। এক্ষেত্রে দ্বিতীয় মকদ্দমাটি পরোক্ষ দোবারা দোষ দ্বারা কি হবে? পারিত হবে, কারণ দখলের বিষয়টি আরিফ প্রথম মকদ্দমার বিচারের সময় উত্থাপন করতে পারত। যেহেতু সে করেনি, তাই পরবর্তীতে দখলের উপর ভিত্তি করে দায়েরকৃত মকদ্দমাটি পরোক্ষ দোবারা দোষ দ্বারা বারিত হবে, অর্থাৎ খারিজ হবে। বুঝছেন? আচ্ছা, অনলাইনের একজনের কাছে একটু জিজ্ঞাসা করি, অনলাইনের পরোক্ষ দোবারা দোষ এই যে যে বিষয়টা অনলাইনের কে বলতে চান একটু বলেন, যে কোনো একজন বলেন, অ্যাটেম্প নেন, বলেন মাহমুদ হাসান বলেন। পরোক্ষ দোবারা দোষ হলো যদি পূর্ববর্তী প্রথম মামলাতেই আমার যে বিষয়টা চাওয়া উচিত ছিল সেই বিষয়টি যদি আমি প্রথম মামলাতে না চেয়ে প্রথম মামলাতে হেরে যাই বা খারিজ হয়ে যায়, তাহলে ওই বিষয়টা নিয়ে পরবর্তী কোনো মামলায় আর চাইতে পারবো না। যেমন হলো আমি প্রথম মামলাতেই সত্ত্ব দখল সহ বা বন্ধক গ্রহীতা হিসাবে দখল চাওয়ার অধিকার ছিল একই মামলাতেই, কিন্তু আমি প্রথমে শুধু দখল চাইছিলাম, সত্ত্ব দখল চাইছিলাম, কিন্তু সেই মামলাতে আমি হেরে গিয়েছি, কিন্তু পরবর্তীতে আমি বন্ধক গ্রহীতা হিসেবে আবার দখল চাওয়ার পাওয়ার জন্য আরেক করি। এই যে পরবর্তীতে যে বন্ধক গ্রহীতা হিসেবে মামলাটি চাইলাম, এই মামলাটি আদালত পরোক্ষ দোবারা দোষ হিসেবে খারিজ করে দেবে। তবে এই নীতির একটা ব্যতিক্রম আছে, সেটা হলো সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারা। সেখানে বলা আছে যদি কোনো ব্যক্তি শুধু দখল উদ্ধারের মামলায় হেরে যায়, তাহলে সে পরবর্তীতে 8 ও 42 ধারা অর্থাৎ সত্ত্বসহ দখল পুনরুদ্ধারের মামলা করতে পারবে। এক্ষেত্রে পরোক্ষ দোবারা দোষ তাকে বাধা প্রদান করবে না। ধন্যবাদ। আমরা রেস সাবজুডিসটা একটু দেখে ফেলি। আচ্ছা মিঠুন বিশ্বাস, আপনি বললেন যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 19 ধারায় পরোক্ষ দোবারা দোষের বিধান, কেন আপনার এরকম মনে হলো? ব্যাখ্যা দেন তো শুনি, বলেন। সুনির্দিষ্ট আদাব প্রতিকার স্যার। আইনের, হ্যাঁ আদাব, বলেন। স্যার ওখানে তো যে স্যার একটা বিধান ছিল যে
যদি আমি ক্ষতিপূরণের ব্যাপারটা প্রথমে না চাই, তাইলে পরে আর চাইতে পারবো না। যদি একবার সুনির্দিষ্ট প্রতিকারের সাথে ক্ষতিপূরণ একসাথে না চাই, 12 ধারার সাথে যদি ক্ষতিপূরণ না চাই একসাথে, পরে আর ওইটা চাইতে পারবো না। এরকম একটা পড়ছিলাম স্যার 19 ধারায়। এই কি 19 ধারায় আছে? মানে কত ধারা? এটা 29 হয়তো ধারা 29 স্যার, ধারার বিধান স্যার, মানে 29 ধারায় উনত্রিশ রেজুলেশনটা ধারায় স্যার। কিন্তু ওই রেজ জুডিকাটা স্যার। মানে 19 আচ্ছা, ধারার মামলায় আমি ওইটা চাইতে পারবো না স্যার। 29 ধারায় আছে, জি। দেখেন, জি স্যার, 29 ধারা আছে রেজ জুডিকাটা। স্যার এটা আচ্ছা সরাসরি রেজ জুডিকাটা না স্যার, না পরোক্ষ রেজ জুডিকাটার মতো হবে ওটা? আচ্ছা, দরকার নাই, আমরা এখানে থাকি। দেখেন, রেস জুডিকাটা এটাই মনে রাখেন। আচ্ছা, জি আমরা স্যার। রেস সাবজুডিসে চলে আসি। রেস সাবজুডিস, রেস জুডিকাটা যদি আপনি বুঝে থাকেন, রেস সাবজুডিস ইজি। রেস জুডিকাটায় পূর্ববর্তী মামলা নিষ্পত্তি হয়ে যায়, সাবজুডিসে পূর্ববর্তী মামলা কি থাকে বিচারার। ওই দেখি, এই বরকত সাহেব বলেন তো যে একটা মামলা, দেওয়ানি মামলা 2 বা ততোধিক আদালতে দায়ের করা যায় কোন কোন ধারায়? 16, 17, 18, 19, 20 এগুলার কোন কোন ধারায় কোনো মামলা 2 বা ততোধিক আদালতে দায়ের করা যায়? আচ্ছা, আর কোনো নাই? কেউ বলেন না, ওনারে বলতে দেবেন। আর 19 দুই জায়গা যায় কিনা? 20-এ, 20-এও যায়। তাহলে 16, 17, 18, 19, 20 এই 4টা জায়গায় 5টা জায়গায় কিন্তু কোনো মামলা 2 বা ততোধিক জায়গায় দায়েরের সুযোগ আছে। এখন যদি কোনো দেওয়ানি মামলা আপনার দুই স্যার বা 16 ধারায়। ততোধিক 2 বা ততোধিক জায়গায় দায়েরের সুযোগ থাকে। আচ্ছা, যারা লিখছেন 17, 18, 19, 20 16 ধারায়ও 2 জায়গায় দায়ের করা যায়। আপনারা ভুলে গেছেন, আমি লিখে দিছিলাম পড়ানোর সময়, ফরক্লোজার রিডিমশন। আমি জায়গা বন্ধ, আমার জায়গা আছে গোপালগঞ্জে, আর আমি বন্ধক নিছি ঢাকা ব্যাংক থেকে। তাহলে এই ফরক্লোজার বা রিডিমশনের মামলা গোপালগঞ্জেও করা যাবে, ঢাকায়ও করা যাবে। এটা 16 ধারায়, ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, আহ আমরা রেস সাবজুডিসের ক্ষেত্রে ধরেন একবার মামলা আমি গোপালগঞ্জে তো করছি, আবার ঢাকা গিয়েও করছি, তাহলে আগে যে মামলাটা করছি সেই মামলাটা চলমান থাকবে, আর পরের মামলাটা কি হবে? স্থগিত থাকবে, স্টে হয়ে যাবে। এটাই হলো রেস সাবজুডিস। তবে মূল শর্ত একই, পক্ষগণও এক হতে হবে, আবার বিচার্য বিষয়ও এক হতে হবে। আচ্ছা, আমরা রেস সাবজুডিস দেখি। দেখেন, রেস শব্দের অর্থ বিষয়। সাবজুডিস শব্দের অর্থ বিচারাধীন। রেস সাবজুডিস বলতে বিচারাধীন কোন মোকদ্দমার বিষয়কে বোঝায়। দেওয়ানি কার্যবিধির 10 ধারায় এ নীতির উল্লেখ করা হয়েছে। মূলত একই বিচার্য বিষয়ে পক্ষগণের মধ্যে দুটি পৃথক মামলার বিচার একই সময়ে চলতে পারবে না। পূর্বে দায়েরকৃত মোকদ্দমাটির বিচার সাপেক্ষে পরবর্তী মোকদ্দমার বিচার, আন্ডারলাইন করবেন, স্থগিত রাখতে হবে। একই বিষয়বস্তু নিয়ে ও একই প্রতিকার প্রার্থনা করে 2 আদালতের সমান্তরাল ভাবে কোনো মোকদ্দমা চলতে পারে না। যদি দেখা যায় যে 2টি মোকদ্দমার বিষয়বস্তু ও দাবিকৃত প্রতিকার একই এবং মামলা দুটির পক্ষ একই, তাহলে আদালত পূর্বে দায়ের করা মোকদ্দমা চলমান রেখে পরবর্তীতে দায়ের করা মোকদ্দমা কি রাখবে? স্থগিত রাখবে। এটাই 10 ধারার বক্তব্য। সো এটা না লিখলেও আপনার সমস্যা নাই, আপনি জাস্ট আলোচনা করবেন নিজের ভাষায় যে একই পক্ষগণের মধ্যে একই বিচার্য বিষয় নিয়ে কোনো মামলা যদি এখতিয়ার সম্পন্ন আদালতে চলমান থাকে, তাহলে একই পক্ষগণের মধ্যে একই বিচার্য বিষয় নিয়ে পরবর্তী মামলার বিচার বাধা হবে বা পরবর্তী মামলার বিচার কি হবে? স্থগিত থাকবে। আচ্ছা, আমরা যদি 10 ধারার তাৎপর্য দেখি, তাৎপর্যগুলা ওই 11-র মতোই। আমরা একটু পয়েন্ট আকারে দেখি, দেখেন। আচ্ছা, বিচার প্রার্থীদের বা মোকদ্দমার অপর পক্ষকে যেন হয়তো ক্ষতির সম্মুখীন হতে না হয় বা হয়রানির শিকার না হয়, সেজন্য দেওয়ানি কার্যবিধি 1908-এর 10 ধারার বিধান দ্বারা মোকদ্দমা স্থগিতের বিধান রাখা হয়েছে। মানে আপনি যদি 2 আদালতেই 2টা মামলা চলে, তাহলে সিদ্ধান্ত তো 2 রকম হওয়ার সম্ভাবনা আছে। এরূপ স্থগিতের ফলে উভয় পক্ষই হয়রানি হতে রক্ষা পাবে এবং 2টি মোকদ্দমায় পরস্পর বিরোধী সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা থাকবে না। এই বিশ্বজিৎ আশেপাশে দেখেন, কারণ যদি 2টি মোকদ্দমা একই সঙ্গে চলতে থাকে, তাহলে এর সিদ্ধান্ত হলে পক্ষগণ অনিশ্চয়তার মধ্যে পড়বে। দেওয়ানি কার্যবিধির 10 ধারা তাৎপর্য বা উদ্দেশ্য নিম্নে আলোচনা করা হলো। তো এখানে মূল যে বিষয়গুলো আমি খুব সংক্ষেপে বলে যাই, দেখেন। এই
বিরোধপূর্ণ সিদ্ধান্ত এড়ানো, যে সিদ্ধান্ত সিদ্দিক মিয়া বনাম ইদ্রিস মিয়া মামলায় বলা হয়েছে দেওয়ানি কার্যবিধির 10 ধারার প্রধান উদ্দেশ্য হলো মকদ্দমার কার্যক্রমে আন্ডারলাইন করবেন বহুত্ব নিবারণ করা এবং বিরোধপূর্ণ সিদ্ধান্ত কি এড়িয়ে চলা। 2 নাম্বার মকদ্দমার বহুত্ব নিবারণ করা, একই কথা, পক্ষ সময়ের অসুবিধা দূর করা আর আদালতের সময়কে সঠিক ব্যবহার কি করা নিশ্চিত করা। এগুলো একবার পড়লেই পেরে যাবেন। আর নীতিমালা উপাদান আগের মতোই, যে একটা পূর্ববর্তী মামলা কি থাকবে, চলমান থাকবে, পরবর্তী মামলা কি হবে, স্থগিত থাকবে, পক্ষগণ কি হবে, একই হবে, বিচার্য বিষয় কি হবে, একই হবে, আর এখতিয়ার সম্পন্ন আদালত হতে হবে। এবং সবশেষে স্টার দিয়ে একটা কথা লেখেন যে বিদেশি আদালতের ক্ষেত্রে রেস সাবজুডিসের বিধান প্রযোজ্য নয়। এবং লেখা আছে, লেখা লাগবে না, লাস্টে দেখেন এখানে, এই যে দেখেন বিশেষভাবে উল্লেখ্য যে পূর্ববর্তী মকদ্দমাটা যদি একই পক্ষগণের মধ্যে একই বিষয়বস্তু নিয়ে বিদেশি কোনো আদালতে চলমান থাকে এবং পরবর্তী মকদ্দমাটা যদি বাংলাদেশের এখতিয়ার সম্পন্ন কোনো আদালতে একই পক্ষগণের মধ্যে একই বিচার্য বিষয় নিয়ে দায়ের করা হয়, তবে পূর্ববর্তী মকদ্দমার কারণে পরবর্তী মকদ্দমাটি স্থগিত থাকবে না। অর্থাৎ বিদেশি আদালতের সিদ্ধান্তের ক্ষেত্রে রেস সাবজুডিস নীতি প্রযোজ্য। বুঝছেন? আর উদাহরণও পড়তেছি না, উদাহরণ তো একই, একবার একটা মামলা করছি, সেটা যদি চলমান থাকে তাহলে দ্বিতীয় মামলাটাও কি হবে, স্থগিত থাকবে। এখন এই আরিফ সাহেব বলেন দ্বিতীয় মামলাটার বিচার কতকাল স্থগিত থাকবে? দ্বিতীয় মামলার বিচার তো স্থগিত থাকলো, এইটার বিচার কতকাল স্থগিত থাকবে? প্রথম মামলা শেষ হয়ে গেছে। প্রশ্ন বুঝেন না বোধহয়। বলছি যে রেস সাবজুডিসে তো প্রথম মামলা চলমান থাকে, পরের মামলা কি হয়, স্থগিত। এখন এই পরের প্রথম মামলা যদি নিষ্পত্তি হয়ে যায় তাহলে পরবর্তী মামলার পরিণতি কি হবে? তখন ওটা রেস জুডিকেটার নীতি দ্বারা কি হয়ে যাবে, খারিজ হয়ে যাবে। বুঝছেন? আচ্ছা, আমরা রেস জুডিকেটা রেস সাবজুডিসের পার্থক্য খুব সোজা। আপনি আগে এটার সংজ্ঞা দিবেন, এটার সংজ্ঞা দিবেন। এটা বলা আছে 10 ধারায়, রেস জুডিকাটা বলা আছে কত, 11 ধারায়। এটার একটা উদাহরণ দিবেন, ওইটার একটা উদাহরণ দিবেন। আচ্ছা, ধন্যবাদ। এই জায়গা যেভাবে লেখা এইভাবে লিখবেন, আর যে শখ আকারে লিখবেন সে লিখবেন, এটা তার বিষয়। কিন্তু শখ আকারে লিখতে গেলে আপনাদের দেখা যায় এই জায়গা এক ভাবে হয়েছে আর ডাইন পাশে আর এক ভাবে হয়েছে, আর শখ টক করতে গেলে সময়ও লাগবে বেশি। তো আপনার যদি মন চাই যে শখ ছাড়া আপনার হচ্ছে না, তাহলে শখ কি করবেন, আমার কোনো নিষেধাজ্ঞা নাই, বাট এইভাবে লিখলে দ্রুত হয়। বিদেশি আদালতের সিদ্ধান্ত কিসের ক্ষেত্রে প্রযোজ্য বলেন? সাবজুডিসের ক্ষেত্রে প্রযোজ্য না, রেস জুডিকাটার ক্ষেত্রে প্রযোজ্য। প্রকারভেদ যদি বলি, রেস সাবজুডিসের কোনো প্রকারভেদ নাই, বাট রেস জুডিকাটার কয়টা, প্রত্যক্ষ আর পরোক্ষ। আচ্ছা, জটিলতা পরিহার করা মানে হলো এইভাবে বলা যায় যে রেস সাবজুডিসের ক্ষেত্রে একটা মামলা চলমান থাকে আর একটা স্থগিত থাকে, আর জুডিকেটার ক্ষেত্রে আগেরটা নিষ্পত্তি হয়ে যায়, পরেরটা খারিজ হয়ে যায়। হ্যাঁ, দুইজন। ইংরেজি প্রতিশব্দ দেখেন, এটার বলে স্টে অফ সুট বা রেস সাবজুডিস, এটার বলে রেস জুডিকেটা। ব্যাখ্যা, 10 ধারায় ব্যাখ্যা আছে কয়টা, একটা। আর 11 ধারা আছে কয়টা, ছয়টা। প্রযোজ্যতা, 10 ধারা বিচারাধীন মামলার ক্ষেত্রে, আর 11 ধারা কি বলেন, নিষ্পত্তিকতা। একটু বিরতি, 2-3 মিনিটের বিরতি, তারপরে আবার আমরা শুরু করবো। শুরু হয়েছে। তো আমরা চলে আসি একতরফা ডিক্রির ক্ষেত্রে রেস জুডিকাটা, আন্ডারলাইন করেন। একতরফা ডিক্রির ক্ষেত্রে রেস জুডিকাটা, একটা জিনিস মনে রাখবেন যে ডিক্রি একতরফা হোক বা দোতরফা হোক, রেস জুডিকাটা সকল ক্ষেত্রেই প্রযোজ্য, সেটা একতরফা হোক অথবা দোতরফা হোক। এখন দোতরফা আসলে কাকে বলে? যখন উভয় পক্ষের উপস্থিতিতে শুনানি হইছে এবং এক পক্ষ আদালত ডিক্রি দিছে, উভয় পক্ষ ছিল, কেউ অনুপস্থিত ছিল না, এই যে ডিক্রি, এটাকে বলে
দোতরফা ডিক্রি। আর যখন বিবাদী আসে নাই কিন্তু ডিক্রি দিয়ে দিছে, এটাকে বলে একতরফা ডিক্রি। সো ডিক্রি একতরফা হোক বা দোতরফা হোক, সর্বদাই রেস জুডিকাটা প্রযোজ্য। আপনি তো একতরফা ডিক্রির বিরুদ্ধে তো প্রতিকার আছে, একতরফা ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায়। বাঁধন চুপ করেন। একতরফা ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায়, একতরফা ডিক্রির বিরুদ্ধে রদের আবেদন করা যায়, সরাসরি রদের আবেদন করা যায়, অথবা কি রিভিউ করা যায়। বাট আপনি যদি এগুলা না কইরা যদি আবার মামলা করেন, তাহলে সেই মামলাটা কিন্তু রেস জুডিকাটার নীতি দ্বারা কি হবে, বারিত হবে। তাহলে আপনি মনে রাখবেন, ডিক্রি একতরফা বা দোতরফা হোক না কেন, কি বলেন, প্রযোজ্য। একটু পড়ি দেখেন। হ্যাঁ বলেন। হ্যাঁ, দুইজনই ছিল, দুইজনই ছিল, আসে নাইনি কিন্তু। হ্যাঁ, ছিল থাকলে মামলা, ছিল থাকলে মামলা বিচার শেষ হবে না এক সময়। এক পক্ষ ডিগ্রি হয়েছে আর এক পক্ষ হেরে গেছে, বুঝছেন? আপনি আবার কি কার্যকরী দোতরফা কি বলেন? আলামিন, কথা বলেন না, চুপ করে এসে বসেন। সবাই কথা চুপ করেন, কথা থামান। ডিগ্রি একতরফা হোক বা দোতরফা হোক, কার্যকারিতা কোনোটার কিন্তু আলাদা না, কার্যকারিতা উভয় ক্ষেত্রেই সেম। আপনি দোতরফা ডিগ্রি পাইলেও জারি মামলা করতে হয়, একতরফা ডিগ্রি পাইলেও জারি মামলা করতে হয়, কথা শেষ। আচ্ছা, কোন একটি মকদ্দমার বিচার্য বিষয়ে পক্ষগণের মধ্যে একতরফা বিচারে নিষ্পত্তি হলেও সেই বিষয়ে পক্ষগণের মধ্যে পুনরায় মকদ্দমা চলবে, চলবে না, বরং তার রেস জুডিকাটার নীতি দ্বারা বারিত হবে। কারণ বিচার একতরফা হোক বা দুতরফা হোক, বিচার কি বলেন, বিচারই। শুধুমাত্র পূর্বের আন্ডারলাইন কন্টেস্টেড মামলার রায়ের ক্ষেত্রে এই নীতি প্রয়োগ করা যাবে, এটা ঠিক নয়। বিবাদী পক্ষের উপর সঠিকভাবে সমন জারির পরেও যদি ওই পক্ষ উপস্থিত না হয়, তখন একতরফা ডিক্রি দেওয়া হয়। সেক্ষেত্রে ওই মামলার বিষয়বস্তু নিয়ে ওই মামলার বিবাদী পক্ষ যদি কোনো মামলা দায়ের করে, তবে তার রেস জুডিকাটা নীতিতে বারিত হবে। বর্তমানে সমনের সঙ্গে আর্জির অনুলিপিও বিবাদী পক্ষের উপর জারি করা হয়। কাজেই বিবাদী পক্ষ সমন পাওয়ার পরেই জানতে পারে তার বিরুদ্ধে কি কি দাবিতে মামলা দায়ের করা হয়েছে। সে যদি আদালতে উপস্থিত না হয়ে কোনো লিখিত জবাব দাখিল না করে, তাহলে ধরে নেওয়া হয় যে সে বাদীর দাবি স্বীকার করে নিয়েছে। এ কারণেই একতরফা ডিক্রিও ওই বিবাদীর উপর কি হবে বলেন, বাধ্য করা হবে, এবং সে নতুন মামলা দায়ের করলে সে রেস জুডিকাটা দিতে বারিত হবে। যদি প্রতারণার মাধ্যমে পূর্বের মামলা, এটা আন্ডারলাইন করেন, এটা গুরুত্বপূর্ণ, এই কথাটা গুরুত্বপূর্ণ। যদি প্রতারণার মাধ্যমে পূর্বের মামলার ডিগ্রি হাসিল করা হয়েছে মর্মে অভিযোগ করে নতুন মামলা দায়ের করা হয়, সেই ক্ষেত্রে এই নীতি প্রযোজ্য হবে না। 10 MLR AD 167। 2 দিন আগে গোপালগঞ্জ 10 কোর্টের আমার এক ছাত্র, উনি ফোন দিছিলেন যে উনি বলতেছে যে স্যার, এরকম একতরফা ডিগ্রি প্রতারণামূলক ভাবে নিছে, নেওয়ার পরে আমরা তো এখন প্রতিকার কি, আমরা কি নতুন মামলা করতে পারবো কিনা। প্রতিকার, ওনার প্রতিকার, প্রথম প্রতিকার বা এই ক্ষেত্রে রেস জুডিকাটা নীতি প্রযোজ্য হবে কিনা। যেহেতু আমি যদি দেখাইতে পারি যে আমি প্রতারণা করে একতরফা ডিগ্রি নিছে, তাহলে ওই ডিগ্রি রদের মামলা করলে আমার রেস জুডিকাটা নীতি দ্বারা বারিত হবে না। কিন্তু আমার দেখাইতে হবে ওখানে কি ছিল, প্রতারণা ছিল। এবং এই মামলার রেফারেন্স যে দেখেন 10 MLR AD 167, বুঝছেন? তাহলে বলতে পারি যে একতরফা ডিগ্রির ক্ষেত্রে কি রেস জুডিকাটা প্রযোজ্য, প্রযোজ্য। দোতরফার ক্ষেত্রে প্রযোজ্য, প্রযোজ্য। কখন প্রযোজ্য না, যদি প্রতারণামূলক ভাবে ডিগ্রিটা নেওয়া হয়। বিচারিক নজির দেখেন, দোতরফা ডিগ্রি বা আদেশ যেভাবে রেস জুডিকাটার আওতায় পড়ে, তেমনি ভাবে একতরফা ডিগ্রি বা আদেশও রেস জুডিকাটার প্রযোজ্য হবে। 13 CLJ 38, তো এটারে বলা যেতে পারে ক্রিমিনাল ল জার্নাল। বা আপনার এগুলা মনে না থাকলে সমস্যা নাই, জাস্ট এই যে যে আলোচনা করছেন বিচারিক নজির দিয়ে চালাই দিয়েন। আচ্ছা, আমরা পরের অংশে চলে আসি। সহবাদী বা সহবিবাদীদের মধ্যে রেস জুডিকাটা। আপনারা এখানে মোটামুটি যারা আছেন, একজন আর একজনের কি হন বলেন তো, সহপাঠী। একটা মামলায় যদি 5 জন বাদী থাকে, একজন আর একজনের কি, সহবাদী। আর 5 জন বিবাদী থাকলে একজন আর একজনের সহ বিবাদী। তো কোনো মামলায় ডিক্রি দিলে এটা সহবাদী হোক বা সহবিবাদী হোক, সবার ক্ষেত্রেই প্রযোজ্য। আলামিনের বিরুদ্ধে
আরিফ সাহেবের বিরুদ্ধে তানবীরের বিরুদ্ধে আমি ক্ষতিপূরণের মামলা করছি। ক্ষতিপূরণের মামলা করলে আদালত আমার মামলা খারিজ করে দিছে, মানে আমি কোনো ক্ষতিপূরণ পাই নাই। কিছুদিন পরে গিয়ে আবার আমি শুধু তানবীরের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করছি। এখন তানভীর আগের মামলার যে রায় এটা এনে দেখাইতে পারে যে ওর অনার আমার বিরুদ্ধে যে ঘটনা নিয়ে উনি ক্ষতিপূরণ চাইতেছে এই ঘটনায় আদালত আমাদের মধ্যে একবার নিষ্পত্তি হয়ে গেছে এবং এই যে রায়। এখন আমি যদি বলি যে ওনার ওটা তো তিনজন বাদী ছিল আর এই জায়গা বিবাদী ছিল তিনজন আর এই জায়গা বাদী হলো একজন, সমস্যা নাই, ও জায়গা তো তানভীর তো বিবাদী ছিল, তো সহবিবাদীর ক্ষেত্রেও রেস জুডিকাটা নীতি প্রযোজ্য। বুঝছেন? দেখেন, কোনো মকদ্দমায় একাধিক বাদী হলে সহবাদী, একাধিক বাদী হলো সহবাদী এবং একাধিক বিবাদী হলো সহবিবাদী। সাধারণত একটি মকদ্দমায় দুই বা ততোধিক বিবাদমান পক্ষ থাকে এবং তাদের মধ্যে প্রত্যক্ষ ও মূল বিচার্য বিষয় থাকে। একটি মকদ্দমার একাধিক বাদী বা বিবাদীগণের মধ্যে উত্থাপিত বিচার্য বিষয় এখতিয়ার সম্পন্ন আদালতে চূড়ান্তভাবে নিষ্পত্তি থাকলে ওই মকদ্দমার বাদী ও বিবাদীগণ এবং স্থলবর্তী একই বিষয় নিয়ে পরবর্তীতে কোনো মকদ্দমা দায়ের করতে পারবে না। অর্থাৎ সহবাদী ও সহবিবাদীদের মধ্যে রেস জুডিকাটা নীতি প্রযোজ্য হবে। বুঝছেন? তাহলে সহবাদী সহবিবাদীর মধ্যে রেস জুডিকাটা নীতি কি বলেন? প্রযোজ্য হবে। থার্ড ব্র্যাকেটের মধ্যে এই অংশ আছে, এটা আমাদের প্রশ্নের অংশ না, বাট জানতে হবে। সম্মতিসূচক ডিক্রি বা সোলে ডিক্রির ক্ষেত্রে প্রযোজ্য কিনা। আচ্ছা, আরিফ সাহেব বলেন তো সম্মতিসূচক ডিক্রি কোন আদেশের কোন বিধিতে আছে? সোলে ডিক্রি আদেশে হ্যাঁ কোন আদেশে ধারায় আছে নাকি? না স্যার, বলেন, ধারায় থাকলেও শিখি নতুন করে। স্যার আমরা ওটা পড়ছি স্যার যে পিলিতে হ্যাঁ, আদেশ নেই সে। ইথিকা বলে দিল, এটা শুনলেন নাকি? ঠিক আছে আচ্ছা, মানে আমি তো আমার জীবনেও পারি না। 23 আদেশের কয় বিধি বলেন? বলেন কয় বিধি? 23-এর ভিতরেই আছে কিন্তু। এটা তো শুনে কথা একটু বলেন। তিনজনে একটা বলছি। আচ্ছা আচ্ছা, 23 আদেশের 3 বিধি, 23 আদেশের 3 বিধিতে আছে। আচ্ছা দেখেন, সম্মতিসূচক ডিক্রি বা সোলেনামার ক্ষেত্রে রেস জুডিকাটা নীতি প্রযোজ্য কিনা। আপোসনামার ভিত্তিতে যদি কোনো মামলায় ডিক্রি হয় তাহলে আপোসনামায় যারা পক্ষ তাদের উপর ওই ডিক্রি বাধ্যকর হবে। কিন্তু যদি কোনো পক্ষ দাবি করেছে, আন্ডারলাইন করবেন, প্রতারণামূলে বা জোরপূর্বক বা ভুল বুঝিয়ে ওই আপোসনামায় তার দস্তখত গ্রহণ করা হয়েছে, সেই ক্ষেত্রে ওইরূপ অভিযোগ প্রমাণিত হলে পূর্বের ডিক্রির কোনো কার্যকারিতা থাকবে না এবং ওই ডিক্রির কারণে পরবর্তী মামলা রেস জুডিকেটার নীতি দ্বারা বারিত হবে না। মানে একটা মামলায় 5 জন বিবাদী, এখন ধরেন 3 জন আপস মীমাংসা করছে আর বাকি 2 জনের সিগনেচার প্রতারণা করে ওই জায়গা দিয়ে দিতে, বাট বাকি 2 জন অ্যাকচুয়ালি আপস মীমাংসায় রাজি ছিল না, তাহলে বাকি 2 জন ইচ্ছা করলে ওই বিষয় নিয়ে মামলা দায়ের করতে পারে। এই ক্ষেত্রে তাদের ওই 2 জনের বিরুদ্ধে রেস জুডিকাটা নীতি প্রযোজ্য হবে না যদি তারা প্রমাণ করতে পারে যে তাদের সিগনেচার ওই সোলে ডিক্রিতে যে নেওয়া হয়েছে এটা তাদের কোনো সম্মতি ছিল না, প্রতারণামূলে নেওয়া হয়েছে, ভুল বুঝিয়ে অথবা জোরপূর্বক। বুঝছেন? আদালতের মাধ্যমে আপোসনামা সূত্রে বা সোলে ডিক্রি হলে আহ এক ধরনের বিচারের নিষ্পত্তি, অতএব রেস জুডিকাটা নীতি আদালত কর্তৃক আপোসনামা সূত্রে সোলে সূত্রে নিষ্পত্তিকৃত মকদ্দমার ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে একতরফা ডিক্রির ক্ষেত্রে রেস জুডিকাটা প্রযোজ্য, সোলে ডিক্রির ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু প্রযোজ্য না কখন বলেন তো? যদি প্রতারণা থাকে। যদি কি থাকে? বুঝছেন? আচ্ছা, আমরা একটু সমস্যামূলক প্রশ্নে চলে আসি। দেখেন, সমস্যা 1, কামাল জামালের বিরুদ্ধে ঘোষণামূলক মকদ্দমা দায়ের পূর্বক দাবি করেছে। ঘোষণামূলক মামলাটা বলতেন। কামাল জামালের বিরুদ্ধে ঘোষণামূলক মামলা দায়ের পূর্বক দাবি করেছে সে শিপনের নিকট হতে ওয়ারিশ সূত্রে সম্পত্তি পাবার অধিকারী। উক্ত মকদ্দমা খারিজ হয়ে যায়, মানে বাদীর মামলা কি হয়ে গেছে? খারিজ হয়ে গেছে। খারিজ করছে কেন? সে দখলে ছিল না, সে যার সত্য চাইছে বাট সে দখলে ছিল না। তার উচিত ছিল মামলাটা
সত্য আর দখল একসাথে চাওয়া, বাট সে চাইছে শুধু কি সত্য। কামাল কি আন্ডারলাইন করবেন, বিরুদ্ধ দখলজনিত কারণে অ্যাডভার্স পজেশন উক্ত সম্পত্তি দাবি করে নতুন আর একটি মকদ্দমা দায়ের করতে পারে, যুক্তি সহ ব্যাখ্যা করুন। মানে সে এখন সত্য চাইতেছে অ্যাডভার্স পজেশন সূত্রে, অ্যাডভার্স পজেশন সূত্রে। এখন এই মামলা দায়ের করলে এই মামলাটা চলবে কিনা, চলবে কিনা বলেন তো? তার যে দখলের বিষয়টা আছে সেটা তো আগের মামলায় বলতে পারতো, যেহেতু আগের মামলায় বলে নাই, তাই বর্তমান মামলাটা কি হয়ে যাবে, খারিজ হয়ে যাবে। হ্যাঁ বলেন। হ্যালো। তাহলে আমরা নতুন যারা আছেন তাদের উদ্দেশ্যে বলি যে আমরা সমস্যামূলক প্রশ্ন কয় ধাপে সলভ করি বলেন তো? 4 ধাপে। ঘটনার বর্ণনা লিখবো, যে প্রশ্নে যা জানতে চেয়েছে তার আগ পর্যন্ত হলো ঘটনার বর্ণনা, তাহলে খারিজ হয়ে যায় এই পর্যন্ত হবে ঘটনার বর্ণনা। আর বিচার্য বিষয় হবে প্রশ্নে যেটা জানতে চেয়েছে যে কামাল বিরুদ্ধ দখলজনিত কারণে উক্ত সম্পত্তি দাবি করে নতুন আর একটি মকদ্দমা দায়ের করতে পারবে কিনা তা আলোচনা করতে হবে। এখন শুনেন, এই জায়গায় সমস্যামূলক প্রশ্নে আমি তো আমার মতো একটা ব্যাখ্যা দিয়ে আপনাদের নোটে দিছি, বাট ভালো হয় যদি আপনি এই বিষয়টা বুঝে নিজে নিজে ব্যাখ্যা দেন। যে আপনি বলবেন যে তার যে কামালের যে বাদী হয়ে যে মামলাটা করছে সে আগের মামলায় তো দখলের বিষয়টা উত্থাপন করতে পারতো, যেহেতু আগের মামলায় উত্থাপন করে নাই তাহলে তার ওই দাবিটা ওই মুহূর্তেই শেষ হয়ে গেছে। এখন পরবর্তী মামলায় যদি সে উত্থাপন করে তাহলে এটা কনস্ট্রাকটিভ রেস জুডিকাটার নীতি দ্বারা কি হবে বলেন, পারিত হবে। এখন এটা কেন প্রত্যক্ষদোষারোপ হলো না, কেন এটা পরোক্ষ হলো বলেন তো? কারণ যদি হুবহু মামলার নেচার পক্ষ এক হতো তাহলে হতো প্রত্যক্ষ দোষ, কিন্তু আগের মামলা চাইছিলাম সত্য আর এই মামলা চাইছি কি দখল। আলটিমেটলি চাও একই, বাট দুইটা বিষয় আপাত দৃষ্টিতে মনে হচ্ছে আলাদা, এই কারণে এটা হলো পরোক্ষ দোষ। এটা আর বিস্তারিত পড়লাম না, আপনারা পড়ে নিয়েন। সমস্যা 2 দেখেন। আচ্ছা সমস্যা 2 দেখেন। ক, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারার একটি মামলার বিবাদী ছিল। উক্ত মামলায় তার বিরুদ্ধে ডিক্রি হয় এবং ওই মামলার বাদী ডিক্রি মূলে নালিশি জমির দখল লাভ করে। মানে এই জায়গায় 9 ধারায় মামলায় সে হেরে গেছে। ক, তখন বাদী হয়ে ওই জমিতে সত্য ঘোষণার ও খাস দখল প্রার্থনা করে আরেকটি মামলা দায়ের করে। 9 ধারা মামলা হেরে হেরে যাওয়ার পরে সে 8 ও 42 ধারা মামলা দায়ের করছে। উক্ত মামলার পরিণতি ব্যাখ্যা করুন। উক্ত মামলার রেস জুডিকাটার নীতি প্রযোজ্য হবে কিনা? তানভীর বলেন তো হবে কিনা তানভীর? 9 ধারার মামলায় যদি হেরে যায় তাহলে 8 ও 42 ধারা মামলা দায়েরে কোনো বাধা নাই। এই বৈধতা কোথায় দিয়েছে? 9 ধারাই বলা হয়েছে। তো এই জায়গায় যদিও সে 9 ধারার মামলায় হেরে গেছে, সে তো আর 9 ধারা মামলা করা লাগবে না, বাট 8 ও 42 ধারার মামলা সে করতে পারে যদি তার কি থাকে, সত্য থাকে। এটাই বলা হয়েছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায়, 9 ধারায়। তো ঘটনার বর্ণনা তো আর বিচার্য বিষয় নাই, পড়লাম। আমরা আইনগত পর্যালোচনা যাই। দেখেন আলোচ্য অংশে ক কর্তৃক দায়েরকৃত নতুন মামলাটি সম্পর্কে রেস জুডিকাটা নীতি প্রযোজ্য হবে না, যদিও পূর্বের মামলার পক্ষ ও নালিশি জমি একই। নতুন মামলার বাদী নালিশি জমিতে তার সত্য থাকার অধিকার দাবি করেছে। যেহেতু সত্যের বিষয় বিবেচনার কোনো সুযোগ 9 ধারার মামলায় ছিল না, সেহেতু দেওয়ানি কার্যবিধির ধারা 11-এর 4 নং ব্যাখ্যা অনুযায়ী পরোক্ষ ভাবে মামলাটি বারিত হবে না। এছাড়া সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারায় বলা হয়েছে 9 ধারার মকদ্দমার বিষয়ে পক্ষগণ সত্যের দাবি উত্থাপন করে নতুন মকদ্দমা দায়ের করতে পারবে। অর্থাৎ 9 ধারার ডিক্রির ক্ষেত্রে দেওয়ানি কার্যবিধি 1908-এর 11 ধারার 4 নং ব্যাখ্যার পরোক্ষ দোষারোপ নীতিটি প্রযোজ্য হবে না। মানে 9 ধারার মামলার ক্ষেত্রে কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা নীতি প্রযোজ্য হবে না, সিদ্ধান্ত। সুতরাং ক কর্তৃক দায়েরকৃত সত্য ঘোষণা ও খাস দখলের মামলাটি পরোক্ষ দোষ দ্বারা কি হবে না, পারিত হবে। আপনারা কি এই দুইটা প্রশ্ন বুঝছেন কিনা? আচ্ছা আমরা এখন এই জায়গায় একটু মুসাবিদায় চলে আসি যে রেস জুডিকেটর মুসাবিদা কেমনে লিখতে হয়। একটু যদি একটু দেখি, রেস সাবজুডিসিটটা দেখি। দেখেন রেস সাবজুডিস কিভাবে লিখতে হয় আপনাদের একটু ধারণা যদি হয়, জাস্ট আগে নিবেন মোকাম,
মামলা নাম্বার, ক বাদী বনাম খ বিবাদী, বিষয় দেওয়ানি কার্যবিধির এত ধারায় মামলা স্থগিতের আবেদন। তারপর বাদী এত তারিখে মামলা দায়ের করে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে একই পক্ষগণের মধ্যে এখতিয়ার সম্পন্ন আদালতে একই বিষয় নিয়ে মামলা অলরেডি একটা চলমান আছে। যেহেতু একই বিষয় নিয়ে মামলা অলরেডি চলমান আছে, তাহলে দ্বিতীয় মামলাটা রেস সাবজুডিস নীতি দ্বারা বারিত করতে কি হয়, মর্জি হয়, নাহলে বাদীর মানে বা পক্ষগণের অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। এই তো, পারবেন না ইনশাল্লাহ? এই যে দেখেন, দেওয়ানি কার্যবিধি 10 ও 151 ধারা অনুসারে মকদ্দমা স্থগিতের দরখাস্ত। অনেকে আপনাদের বলতে পারেন যে এখানে 151 কেন আসলো। আমাদের দেওয়ানি কার্যবিধির সকল দরখাস্তে 151 ধারা যোগ করা যায়, কারণ এখানে আমরা জানি বা সামনে পড়বো দেওয়ানি কার্যবিধি অনুসারে সকল আদালতের কি ক্ষমতা আছে, সহজত ক্ষমতা আছে। তাহলে দেখেন, মোকাম বিজ্ঞ যুগ্ম জেলা জজ প্রথম আদালত ঢাকা, দেওয়ানি মামলা নং এত, এই জায়গায় কিন্তু ডট ডট দেওয়া যাবে না, এই জায়গায় মামলা নাম্বার দিতে হবে। ক বাদী পক্ষ বনাম খ বিবাদী বা দরখাস্তকারী। এই খ দরখাস্তকারী উপরে দিলেও সমস্যা নাই, নিচে দিলেও কি সমস্যা নাই। বিষয় দেওয়ানি কার্যবিধি 10 ও 151 ধারা অনুসারে মকদ্দমা স্থগিতের আবেদন। তো বিবাদী বা দরখাস্তকারী পক্ষে বিনীত নিবেদন, এই যে এ জায়গা 4-এর জায়গা হবে কত বলেন? 1 2 3 4। অত্র সত্য ঘোষণার মকদ্দমাটি ক এত তারিখে বিবাদী অমুকের বিরুদ্ধে দায়ের করে। অত্র মামলাটি ইস্যু গঠনের জন্য আছে। ইতিপূর্বে একই বিচার্য বিষয় নিয়ে একই বাদী ও বিবাদীর মধ্যে যুগ্ম আদালত এত আদালতে মামলাটি কি রয়েছে, চলমান রয়েছে। যেহেতু একই বিচার্য বিষয় নিয়ে একই পক্ষগণের মধ্যে এখতিয়ার সম্পন্ন দুটি দেওয়ানি মকদ্দমা চলমান, তাই ন্যায় বিচারের স্বার্থে পরবর্তীতে দায়েরকৃত মকদ্দমাটি কার্যক্রম স্থগিত করা প্রয়োজন, নতুবা উভয় আদালতের সিদ্ধান্ত একে অন্যের সাথে সাংঘর্ষিক হতে পারে, যা ন্যায় বিচারে কি বলে পরিপন্থী। এছাড়া অন্যান্য বক্তব্য সমূহ শুনানি কালে উপস্থাপন করা হবে। অতএব উপরোক্ত আহ অবস্থাধীনে হুজুর আদালতের নিকট বিনীত প্রার্থনা এই যে, ন্যায় বিচারের সাথে দেওয়ানি কার্যবিধি 10 ও 151 ধারা অনুসারে অত্র মকদ্দমার কার্যক্রম স্থগিত করতে কি হয়, আর বাকি তো সব একই। তো রেস জুডিকাটা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? আশা করি রেস জুডিকাটা রিলেটেড কোনো প্রশ্ন আসলে বা সাবজুডিস নিয়ে কোনো প্রশ্ন আসলে পারবেন না ইনশাল্লাহ। এবং এই জায়গা থেকে আমি বলি যে 11 ধারার দরখাস্ত লিখেন, পারবেন? ওই জায়গায় বলবেন যে প্রথম মামলা একই বিষয় নিয়ে নিষ্পত্তি হয়ে গেছে, তাই এই মামলাটা খারিজ করা একান্ত আবশ্যক। বুঝছেন? হ্যাঁ, অবশ্যই নাম্বার দিবেন, যার মন চাই দিবেন, সমস্যা নাই। 151 না দিলেও সমস্যা নাই। আর যার মন চাই যে আগে কোন আদালতে মামলা চলমান আছে এই নাম্বার দিবেন, এই নাম্বার তো এই জায়গায় দেওয়া আছে, এই যে 202/2011 চলমান রয়েছে, পাইছেন? তো আজকে আমাদের পড়া এতটুকুই। এখন আমি কি যে কথা বলি সেটা শুনেন। এখন আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে, আর সবাই সিগনেচার শিটে সিগনেচার করেন। যারা যারা পরীক্ষা পারবেন না তারা তারা দেখে দেখে লিখবেন, কারণ প্রশ্ন ওই যা হোক না কেন ওই জায়গায় দেখে দেখে আপনার লেখা লিখলেও 1 ঘন্টায় সময় পাবেন, বাট অবশ্যই আপনার লিখতে হবে। তো এই আর কি, 5 মিনিট পরে আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে, সবাই একটু করেন। আমি অনলাইনেও প্রশ্ন দিয়ে দিব, এবং আজকেই খাতা মূল্যায়ন করে কে কত নাম্বার পেলেন এই মার্কশিট পাবলিশ হবে। তো ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।